এস্থেটিক গাইনোকোলজিটা কি? খায় না মাথায়? গাইনোকোলজির একটা স্পেশালাইজড ব্রাঞ্চ হচ্ছে এস্থেটিক গাইনোকোলজি, যেটা শুধুমাত্র প্রাইভেট পার্টস মানে সুন্দর করার জন্য নয়, তার ফাংশনাল ব্যাপারটাকেও সুন্দর করার জন্য। কাইন্ডলি একটু ভ্যাজাইনাল অ্যানাটমি সম্বন্ধে আমাদের একটু বলেন। এই যোনি গিয়ে যেখানে শেষ হচ্ছে সেখানে জরায়ুর শুরু, এটা আরও ভীষণভাবে বলা দরকার, কারণ অনেক মহিলা আমি দেখেছি তাদের আইডিয়াই নেই যে যোনি আলাদা এবং জরায়ু আলাদা। জেনারেলি পেশেন্টরা একজন এস্থেটিক গাইনোকোলজিস্টের কাছে কখন আসে, মানে নিজের চয়েসে নাকি পার্টনারের চয়েসে? যদি শুধুমাত্র পার্টনারের জন্য তিনি করছেন তাহলে এটা করার খুব একটা মানে হয় না, কারণ আজকের পার্টনার ভবিষ্যতের পার্টনার নাও হতে পারে। কেউ কেউ এসে এরকম বলবে আমাকে বারবি লুক দিন। কোথায়? ইন দ্য জেনিটালিয়া। এই এস্থেটিক গাইনোকোলজি এদেরকে কিভাবে এস্থেটিক্যালি এনহ্যান্স করে? প্লাস্টিক সার্জারি করানোর জন্য আসে আমাদের কাছে, তার নাম ক্লিটোরোপ্লাস্টি বলে তাকে। জি স্পট নিয়ে প্রচুর মিথও রয়েছে, অনেকে বলে জি স্পট আদতে একটা মিথ, অনেকে বলে আমার এখানে আছে, অনেক ওখানে আছে। ইজ আ প্লেস ইন দ্য ভেজাইনা যেখানে ইন্টেন্স নার্ভ ফাইবার্স আছে। এই জি স্পটে পিআরপি দেওয়া মানে জি স্পটে গ্রোথ ফ্যাক্টর দেওয়া, তাহলে আরও বেশি নার্ভ এন্ডিং তৈরি হবে, তাহলে তার সেন্সেশন আরও বেশি ভালো হবে, তাহলে তার অর্গাজমও বেশি ভালো হবে। আচ্ছা, কখন আমি গাইনোকোলজিস্টের কাছে যাব আর কখন আমি এস্থেটিক গাইনোকোলজিস্টের কাছে যাব? মেয়েরা যে ভাববে যে ঠিক আছে 40 পর্যন্ত চাকরি বাকরি করে নিই, বেশ বড় পোস্টে গিয়ে তারপরে আমি প্রেগনেন্সিটা নর্মালি নেব, সেটার জায়গায় কিন্তু নেই। মেনোপজটা সেই 50-এই। পিআরপি, ফিলার্স, থ্রেডস এগুলো কি আপনাদের এস্থেটিক গাইনোকোলজিতে ইউজ হয়? পিআরপি দিয়ে সুন্দর ফেশিয়াল হয়, মানে সেটাকে বলা হয় ভ্যাম্পায়ার ফেশিয়াল, কারণ যেহেতু ইনজেকশন দিয়ে দিয়ে হয়। তো হাইমেন বিষয়টা কি একটুখানি সবাইকে বলে দিন। হাইমেন কিন্তু এখন আর ভার্জিনিটির প্রুফ নয়। আচ্ছা, মমি মেকওভার বলে আমরা একটা জিনিস শুনে থাকি, মানে মমিদের মেকওভার করে দেন, মানে মিউজিয়ামে হয় এটা? নমস্কার, আমি সায়ন। নমস্কার, আমি কুশল। এবং আজকের ইনজেকশনের এই পর্বে এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটার ব্যাপারে আপনি জানেন কিন্তু জানেন না। মানে গাইনোকোলজি নিয়ে আপনি জানেন কিন্তু এস্থেটিক গাইনোকোলজি, হ্যাঁ এস্থেটিক গাইনোকোলজি, এটা আমার মনে হয় যে অনেকেই এই ব্যাপারে জানেন না, এমনকি মহিলারাও জানেন না। তো এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আজকে রয়েছেন ডক্টর সেবন্তী গোস্বামী। নমস্কার ম্যাম। নমস্কার। ম্যামের সাথে অলরেডি আপনাদের আলাপ হয়ে গেছে আমাদের উইমেন্স ডে স্পেশাল এপিসোডে, তখন আমরা কিছুটা ছুঁয়ে গেছিলাম এই এস্থেটিক গাইনোকোলজি, কিন্তু ম্যামকে তখন বলেছিলাম আপনাকে কিন্তু আমরা ছাড়ছি না, কারণ এখানে এতজনের মাঝখানে আমরা ডিটেলে কথা বলতে পারিনি। তো সেই এস্থেটিক গাইনোকোলজি নিয়ে আজকে আমরা ডিপ ডাইভ এপিসোড করব ম্যামের সাথে। তো প্রথমেই ম্যাম, এই এস্থেটিক গাইনোকোলজিটা কি? খায় না মাথায়? মানে এস্থেটিক কথাটা শুনলে কিসের কথা মনে পড়ে সেটা আগে বলুন তো। স্কিন, চামড়া, প্লাস্টিক সার্জারি, হেয়ার ট্রান্সপ্লান্ট অথবা দাঁত। হ্যাঁ, কসমেটিক ডেন্টিস্ট্রির কথা মনে পড়ে, কিন্তু এস্থেটিক ইজ নট স্কিন ডিপ। ওকে, শুধু চামড়াই তার শেষ নয়। স্কিনের কথা কেন প্রথম আমাদের মনে পড়ে? কারণ আমাদের যে কোনো মানুষটাকে প্রথমে দেখলে তার কোন জায়গাটার দিকে প্রথমে মনে পড়ে, কোন জায়গা দিকে প্রথমে? মুখশ্রী। বলছে না, সে পেলে দর্শনদারি পিছে গুণ বিচারি, এরকম কথাও আছে আর কি, যে তার মুখ কীরকম। তো অ্যাকচুয়ালি সেই মুখটাকে সাজানোর অনন্ত প্রয়াস চলেছে, যে কারোর নাকটা একটু ছোট, সে একটু টিকুলো করতে চায়, কারোর চোখটা একটু চেরাতে একটু পটল চেরা করতে চায়, এরকম তো স্কিনটা একটু ডাল হয়ে গেছে, গালটা একটু ঝুলে গেছে, টাইট করতে চায়। এই নিয়ে এস্থেটিক ডার্মাটোলজি এবং তার সঙ্গে এস্থেটিক ডেন্টিস্ট্রি, কারণ দাঁত তো আমাদের দন্তকৌমুদি, মুখের একটা মুখশ্রীর একটা মানে বিশাল বড় অংশ। তো সুন্দর হাসির জয় সর্বত্র, ন্যাচারালি সুন্দর হাসির জয় সর্বত্র, এটাও আছে। তো সেই জন্য ওটা যেন মুখের ওপরই ছিল। এবার এখান থেকেই শিফট করতে হলো, তাহলে শরীরের যে জায়গাগুলো দেখা যায় না, প্রাইভেট পার্টস ধরুন বা ইন্টিমেট টিস্যু বলি আমরা, তো সেই জায়গাগুলো কি যেমন তেমন হলেই হলো না, তাদের ফাংশনও যেমন তেমন হলেই হলো, যেহেতু সেটা ঢাকা রয়েছে। এই কনসেপ্ট থেকেই এগিয়ে এলো যে মেয়েদের ইন্টিমেট লাইফের এমন এমন পর্যায়ে আসে জীবনে, বা জীবনের বিভিন্ন পর্যায়েও তারা এমন এমন প্রবলেমে পড়েন, যেগুলো কিছুটা হয়তো তার জন্মগত, আর কিছুটা হয়তো এজের জন্য, নর্মাল ডেলিভারির জন্য, বা এমনি ডেলিভারির জন্য, প্রেগনেন্সির জন্য, মেনোপজের জন্য, হরমোন চেঞ্জের জন্য, এজিংয়ের জন্য এমন কিছু কিছু চেঞ্জেস আছে যেগুলো তার কিছু ফাংশনাল প্রবলেমও করে। এই ইন্টিমেট হেলথটাকে আপলিফট করার, সেটা স্ট্রাকচারালি হোক বা ফাংশনালি হোক, মানে গঠনমূলকভাবে হোক বা তার কার্যকারিতার দিক দিয়ে হোক,
এই আপলিফট করার জন্য গাইনোকোলজির যে সাবডিভিশন, গাইনোকোলজি একটা বিশাল সাবজেক্ট, বিশাল বিষয় আর কি। হ্যাঁ, আমরা already দুটো এপিসোড করেছি, আমরা ওইগুলোতে ঢুকবো না। এখন তো স্পেশালাইজেশন এবং সুপার স্পেশালাইজেশনের যুগ, মানে এই নকটুকু জানি এরকম ব্যাপার। তো সেই গাইনোকোলজিরই একটা স্পেশালাইজড ব্রাঞ্চ হচ্ছে এই এস্থেটিক গাইনোকোলজি, যেটা শুধুমাত্র প্রাইভেট পার্টস মানে সুন্দর করার জন্য নয়, তার ফাংশনাল ব্যাপারটাকেও সুন্দর করার জন্য, কার্যকারিতাও রক্ষা করার জন্য। আচ্ছা, কখন আমি গাইনোকোলজিস্টের কাছে যাব আর কখন আমি এস্থেটিক গাইনোকোলজিস্টের কাছে যাব? প্রথমে গাইনোকোলজিস্টের কাছেই সবাই যাবে, বিকজ এস্থেটিক গাইনোকোলজিস্ট ইজ অলসো আ গাইনোকোলজিস্ট। ইউজুয়ালি শুধু এস্থেটিক গাইনোকোলজি করে এখনো পর্যন্ত, সেটা কম আর কি। হ্যাঁ, প্রবলেমটা নিয়ে গাইনোকোলজিস্টের কাছেই যাবেন। কিছু কিছু এই যে প্রবলেমগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের আলোচনায় আসবে, সেগুলোর প্রাথমিক চিকিৎসা কিন্তু গাইনোকোলজিস্টই করেন, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো জেনারেল গাইনোকোলজিস্টরা করেন না, তখন অটোমেটিক্যালি গাইনোকোলজিস্টই এস্থেটিক গাইনোকোলজিস্টের কাছে পাঠান। আমরা এস্থেটিক গাইনোকোলজি নিয়ে কথা বলছি, আমরা যে জায়গার সৌন্দর্য বৃদ্ধি বা কার্যকারিতা বৃদ্ধি করার জন্য কথা বলছি তার অ্যানাটমি, মানে আপনি যদি কাইন্ডলি একটু ভ্যাজাইনাল অ্যানাটমি সম্বন্ধে আমাদের একটু শুধু বলেন। ভ্যাজাইনা কেন, ফিমেল জেনিটাল হ্যাঁ। কারণ একটা তো ইন্টারনাল জেনিটালিয়া আছে যেটা ভেতরে আছে, দেখা যায় না, সেটা ভ্যাজাইনা থেকে শুরু ইউট্রাস পর্যন্ত। আরেকটা এক্সটার্নাল জেনিটালিয়া যেটা দেখা যায়, যেটাকে আমরা ভালভাল পোর্শন বলি। আচ্ছা, এবার মেয়েদের যে যোনি, যাকে আমরা ইংরেজিতে ভ্যাজাইনা বলি, সেটা শুরু হচ্ছে যে পোর্শনটা থেকে বা ওপেনিংটা থেকে, সেটার নাম ইন্ট্রয়েটাস। সেটার বাইরেটা থেকে আমরা দেখতে পাই, ভেতরটা দেখতে পাই না। এই যোনি অ্যাকচুয়ালি কিসের জন্য? শুধু তো সেক্সুয়াল কন্ট্যাক্টের জন্য না, কিন্তু একটা বড় কাজের জন্য যোনি তৈরি হয়েছিল। কিসের জন্য? চাইল্ড বার্থের। ইটস অলসো অ্যাট দ্য সেম টাইম দ্য বার্থ ক্যানেল বলা হয় যোনিকে। এই যোনি গিয়ে যেখানে শেষ হচ্ছে সেখানেই জরায়ুর শুরু। এটা আরও ভীষণভাবে বলা দরকার, কারণ অনেক মহিলা আমি দেখেছি তাদের আইডিয়াই নেই যে যোনি আলাদা এবং জরায়ু আলাদা। জরায়ু হচ্ছে বাচ্চা হওয়ার জায়গা, যোনি যেখানে শেষ হলো সেখানেই জরায়ুর মুখ, যার নাম এখন অনেকেই জানে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনের জন্য, সার্ভিক্স, সেটা শুরু। সেই সার্ভিক্স হচ্ছে জরায়ুর মুখ এবং সেটা শেষ হচ্ছে জরায়ুতে। আর জরায়ুর আবার দুটো হাতের মতন জিনিস আছে, যেগুলো হচ্ছে ফ্যালোপিয়ান টিউবস, আর জরায়ুর দুপাশে দুটি ডিম্বাশয় যেখান থেকে ডিম নিঃসৃত হয় প্রত্যেকটা সাইকেলে। আর যোনি থেকে বাইরে যদি বেরিয়ে আসি, মানে যেটা আমি বললাম যোনির ওপেনিং, মানে ইন্ট্রয়েটাস বলে ডাক্তারি পরিভাষায়, সেই ওপেনিংয়ের বাইরের পোর্শনটাকে বলা হয় ভালভা বা এক্সটার্নাল জেনিটালিয়া, বিকজ ইট ইজ এক্সটার্নাল। ওকে, এই ভালভার আবার মেনলি 3-4টে পোর্শন আছে। একটা ওপরের পোর্শন যাকে বলা হয় মন্স পিউবিস, দুটো পাশাপাশি পোর্শন যেটা ফ্যাট লেডেন, সে দুটোকে বলা হয় লেবিয়া মেজোরা, আর দুটি পাতার মতন লিফ লাইক স্ট্রাকচার যেগুলো বলা হয় লেবিয়া মাইনোরা। এই ভালভাল এরিয়া এবং ভেতরে যোনি, এগুলিরই কার্যকারিতা বৃদ্ধি বা এগুলোর সমস্যার সমাধান, এইগুলো নিয়ে কিন্তু মেনলি এস্থেটিক গাইনোকোলজি ডিল করে। কিন্তু আমরা আলোচনার মধ্যে আসবো ইভেন ব্রেস্ট কামস অ্যাজ আ পার্ট অফ এস্থেটিক গাইনোকোলজি। হ্যাঁ, ইভেন অ্যাবডোমেন উইল কাম অ্যাজ আ পার্ট অফ এস্থেটিক গাইনোকোলজি। কখন কীভাবে সেগুলো নিশ্চয়ই আমরা আলোচনায় আসবো। আসুন এবার একটু ফিমেল অ্যানাটমি সম্বন্ধে ধারণা করি। এই যে পোর্শনটা দেখছেন, এটি হচ্ছে জরায়ু, বা যেখানে বাচ্চা আসে বা বাচ্চা মায়ের পেটে এইখানেই বড় হয়। এর দুধারে যে টিউব দুটি দেখছেন, এদেরকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। আর এই যে দুধারে দুটি গোল গোল জিনিস দেখতে পাচ্ছেন, এই দুটি হচ্ছে ওভারি বা ডিম্বাশয়, যেখানে ওভুলেশন হয়ে ডিম বেরোয়। আর এই যে জরায়ু যেখানে শেষ হচ্ছে, সেই পোর্শনটাকে বলা হয় সার্ভিক্স বা জরায়ুর মুখ। আর তারপরে যে টিউবের মতন একটা পোর্শন দেখতে পাচ্ছেন, এই টিউবুলার ক্যানেলটাকে বলা হয় ভ্যাজাইনা বা যোনি। ম্যাম, এই এতগুলো অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের কথা বললেন, এই লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা, ক্লিটোরিস, এগুলো সব আছে। তো এই এস্থেটিক গাইনোকোলজি এদেরকে কিভাবে এস্থেটিক্যালি এনহ্যান্স করে? আগে স্ট্রাকচারাল কথাটাই বলি, মানে গঠনমূলকভাবে কিছু। এগুলো কিছু জন্মগত হয়, যেমন কিছু মহিলার লেবিয়া মাইনোরাগুলি হয়তো স্বাভাবিকের থেকে অনেক বড়। এবার স্বাভাবিক আর অস্বাভাবিকের মধ্যে বর্ডার লাইনটা ভীষণ হীন, কারণ বহু মহিলা আমি দেখেছি সারা জীবন হয়তো কাটিয়ে গেলেন অনেক বড় হাইপারট্রফিড লেবিয়া নিয়ে, কিন্তু তার কোনো অসুবিধা হলো না। কিন্তু কখন আমাদের কাছে আসে, একটা এস্থেটিক কারণে আসেন, তার হয়তো সেটা পছন্দ হচ্ছে না। আরেকটা আসেন হচ্ছে হয়তো তিনি একটা সুইমার, একটা অ্যাথলেট, একজন ডান্সার, টাইট ড্রেস পরেন, তখন তার একটা ভীষণ অসুবিধা হয়। রিপিটেড সেই টাইট ড্রেসের জন্য তার হয়তো ব্রুজিং হয়ে যাচ্ছে, তার বিসদৃশ্য দেখাচ্ছে। অনেক সময় অ্যাপিয়ারেন্সটাকে ক্যামেল টো অ্যাপিয়ারেন্স বলা হয়,
মনে করে দেখবেন ওরকমই লাগে, হ্যাঁ। অথবা সুইমার, যাকে রেগুলার একটা টাইট ড্রেস পরে থাকতে হচ্ছে, তার অসুবিধা হচ্ছে, এই সমস্ত সমস্যাগুলো নিয়ে আসে। আবার আরও কিছু কিছু ক্ষেত্রে খুব বড় লেবিয়া মাইনোরা সেক্সুয়াল লাইফেই সমস্যার সৃষ্টি করে, সেটা নিয়েও কিন্তু তারা আসেন এটা রিডাকশনের জন্য। এই যে লেবিয়া মাইনোরা রিডাকশন, এই অপারেশন এটা সার্জিক্যাল অবশ্যই, ইউজুয়ালি সেটা লেজার দিয়েই সার্জারি করি বা আমাদের কোল্ড নাইফেই সার্জারি করি। এটার নাম হচ্ছে লেবিয়া মাইনোরোপ্লাস্টি। আর লেবিয়া মেজোরা মানে তার দুপাশে যে পোর্শনটা, সেটা একটা ফ্যাট লেডেন এরিয়া। এটার ঠিক করার জন্য দুরকমভাবে আসেন। কেউ আসেন তার হয়তো অনেক বেশি ফ্যাট রয়েছে, সেটা রিডাকশনের জন্য, সেটা রিডাকশন লেবিয়া মেজোরাপ্লাস্টি। আর কেউ আবার আসেন মেনোপজের পরে হয়তো ফ্যাটটা ঝরে যায়, ঠিক আমাদের মুখে যেটা হয়, গলায় যেটা হয়, হাতে যেটা হয়, একই জিনিস তো, স্কিন তো সেই একই, তাই না? তার তলায় সেই ফ্যাট আছে, ফ্যাট লস হয়েছে। তার ছোটোবেলায় নিজেকে তিনি যেভাবে দেখতেন এখন হয়তো দেখতে পাচ্ছেন যে সেরকমটা লাগছে না, তার হয়তো সেখানটা একটু বেটার দেখাতে ইচ্ছা। তো ন্যাচারালি সেই সময় কিন্তু ওগুলোকে ফিলার্স ইউজ করা যেতে পারে, বা আমরা থ্রেডস ইউজ করি জায়গাগুলোকে টাইট করার জন্য বা ফিল করার জন্য। এই গেল লেবিয়া মেজোরা। ক্লিটোরাস, ক্লিটোরোপ্লাস্টিও করা হয়। ক্লিটোরিসের রিশেপিং দুটো কারণে করতে হয়। কেউ কেউ জন্মান হয়তো একটু বড় ক্লিটোরিস নিয়ে, যেমন আমার মনে আছে একজন পেশেন্ট, একটি মেয়ে, সে ইয়াং মেয়ে, হ্যাঁ, পড়াশোনা করছে, তার একটি বয়ফ্রেন্ডও হয়েছে এবং তারপরে সে ভাবছে যে সেক্সুয়াল রিলেশনশিপে যাবে, কিন্তু তার নিজেরই মনে হচ্ছে যে তার ক্লিটোরিসটা অলমোস্ট একটা পেনিসের মতন, এতটা বড় লাগছে তার কাছে, এবং সেক্সুয়াল উত্তেজনার সময় তার মনে হচ্ছে যেন আরও বড় হয়ে যাচ্ছে। তো শি ফিলস অড অ্যাবাউট ইট। এই ক্লিটোরিস ছোট করার জন্য, বা আমি ছোট করার জন্য বলবো না, প্লাস্টিক সার্জারি করানোর জন্য আসে আমাদের কাছে, তার নাম ক্লিটোরোপ্লাস্টি বলে তাকে। আরেকটা কারণে করতে হয়, যখন আমরা লেবিয়া মাইনোরোপ্লাস্টি করি, মানে লেবিয়া দুটোকে ছোট করে দিলাম, তখন হয়তো কারণ হয়তো খুব বড় ক্লিটোরিস ছিল না, একটা মাঝারি সাইজের ছিল, ওই দুটোকে ছোট করে দেওয়ার ফলে তার যেন মনে হয় ক্লিটোরিসটা বড় হয়ে গেল, তখন ওটা অ্যাডিশনাল ওটি হিসেবে করে দিতে হয়, মানে লেবিয়া মাইনোরোপ্লাস্টির সাথে একটা ক্লিটোরোপ্লাস্টি করে দিতে হয়। তো এইগুলো হচ্ছে সার্জিক্যাল পোর্শনস অফ এস্থেটিক গাইনোকোলজি। এস্থেটিক গাইনোকোলজির দুটো ভাগ, যেমন গাইনোকোলজিরও তো দুটো ভাগ, একটা সার্জারিক্যাল, একটা নন সার্জিক্যাল, তেমনি এস্থেটিক গাইনোকোলজিরও দুটো ভাগ, একটা সার্জিক্যাল যার মধ্যে আমাদের এই ক্লিটোরোপ্লাস্টি, লেবিয়াপ্লাস্টি, লেবিয়া মেজোরাপ্লাস্টি, মন্সপ্লাস্টি এও করা হয়, হ্যাঁ, এবং অ্যাবডোমিনোপ্লাস্টি, বাচ্চা হওয়ার পর এত ঝুলে গেছে, তখন তিনি চাইছেন সেটাকে টাইট করে দেওয়ার জন্য, সেই অ্যাবডোমিনোপ্লাস্টি পেশেন্ট কিন্তু আমাদের কাছেও আসে আর কি, হ্যাঁ। এবং ব্রেস্ট রিডাকশন, সেটা প্লাস্টিক সার্জনদের নিয়েই আমরা করি, সেটাও কিন্তু অনেক সময় আমাদের কাছেই এসে পেশেন্টরা বলেন। জেনারেলি পেশেন্টরা একজন এস্থেটিক গাইনোকোলজিস্টের কাছে কখন আসে, মানে নিজের চয়েসে নাকি পার্টনারের চয়েসে? পার্টনারের চয়েসে যে আসে না বলবো না, কিন্তু এথিক্স আছে তো সার্জারির কিছু, যে আমার পার্টনার স্যাটিসফাইড হচ্ছে না বলে আমি যাচ্ছি, আমার এমনি কোনো প্রবলেম হচ্ছে আসে, হ্যাঁ, হয়তো সে কোনোদিন ভাবেই নি এটা নিয়ে, তার পার্টনার তাকে ভাবিয়েছে, এরকমও হয়, সে ভেবেছে এটা নর্মাল, পার্টনার বলছে না এটা নর্মাল লাগছে না। কারণ যে কোনো এস্থেটিক দিক জিনিসেরই দুটো দিক আছে, তার মধ্যে মেজর দিকটা হচ্ছে যে অন্য কি দেখছে, রাইট। এবার পার্টনারের চয়েসেও আসেন, কিন্তু আমাদের কিছু এথিক্স আছে, এস্থেটিক গাইনোকোলজির তো এথিক্স আছে, মানে ডাক্তারিটা তো এথিক্সের উপর দাঁড়িয়ে, সেইখানে বলা আছে যে পার্টনারের চয়েসের জন্য ডোন্ট গো আন্ডার দ্য নাইফ, হ্যাঁ। কিন্তু অনেক মহিলা হয়তো অশান্তি বাঁচানোর জন্য করতে বাধ্য হন এগুলো, কিন্তু পেশেন্টকে বলতে হবে আমাদেরকে, কনসেন্ট তো ইজ আ বিগ ফ্যাক্টর, বুঝতেই পারছেন, যে কোনো প্লাস্টিক সার্জারির আগে আমরা ভীষণভাবে এটা বার করার চেষ্টা করি, দরকার হলে কাউন্সিলরের কাছে পাঠিয়েও, যে পেশেন্ট নিজে চাইছেন কিনা, সেটা কিন্তু হতেই হবে। যদি শুধুমাত্র পার্টনারের জন্য তিনি করছেন, তাহলে এটা করার খুব একটা মানে হয় না, কারণ আজকের পার্টনার ভবিষ্যতের পার্টনার নাও হতে পারে। এই যে যেমন অপারেশন একটা তো সার্জিক্যাল প্রসিজিওর হয়, তার কমপ্লিকেশনস বা তার আফটার এফেক্টস এগুলো তো তাকে হতেই পারে, তার হ্যাঁ, যে কোনো কাটাকাটির তো একটা কমপ্লিকেশনস আছে, সেই জন্যই তো তাকে রাজি হতে হবে ভীষণভাবে, তাকে জিনিসটা বুঝতে হবে। আমরা অনেক সময় বিফোর আফটার পিকচার দেখাই তাদেরকে, যে দেখো এরকম ছিল ওরকম, আবার অনেকে নাই, বিশেষত পর্ন এবং নানান রকম ম্যাগাজিনস দেখে পড়ে অনেক, মানে একটা কথা আছে, কেউ কেউ এসে এরকম বলবে আমাকে বারবি লুক দিন, কোথায়, ইন দ্য জেনিটালিয়া,
হ্যাঁ বারবির ওটা কি করে দেখলো সে? somehow that's in the text, কিন্তু আমি কিন্তু পেশেন্টরা এসে বলে না। হ্যাঁ, এবার তাকে তখন বোঝাতে হবে যে তোমার এক্সপেকটেশনটা কি, যে কি হতে পারে না পারে, মানে রিয়ালিস্টিক এক্সপেকটেশন হতে হবে তো, যে কার কি করা যাবে না যাবে। হ্যাঁ, তো সেই মানে একটা বড় কাউন্সেলিং করতে হয়। এই আপনাদের কাউন্সেলিং প্রসিডিওরটা কিরমভাবে হয়? আমাদের কাউন্সেলিং প্রসিডিওর ইউজুয়ালি আমরাই করি এখনও। হ্যাঁ, যদি খুব দেখি যে তার মেন্টাল স্টেটটাও তার সঙ্গে ডুয়েন্ডল করছে, তখন আমাদের সাইকোলজিস্টদের সাহায্য নিতে হয়। হ্যাঁ, একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন নিয়ে কেউ চলে এলো, তখন তো তাকে বোঝাতে হবে। কারণ এর আগে আমরা একটা প্লাস্টিক সার্জারি নিয়ে এপিসোড যখন করছিলাম, তো তখন আমরা বলেছিলাম যে যদি একটা মানুষ টাক নিয়ে কনফিডেন্টলি সমাজে বাঁচতে চায়, Why not? কোনো অসুবিধা নেই। কিন্তু তাকে পারিপার্শ্বিক লোকজন হ্যাঁ, এমন টেকো তাকে বলে টেকো বর হ্যাঁ, বিয়ে দেবো, হ্যাঁ, মানে এই যে আমাদের সামাজিক এমন যে বলে তার ট্যাবুগুলো উপর চাপ রয়েছে, সৃষ্টি করে। হ্যাঁ, বা তোর নাকটা বোঁচা, বা তোর দাঁতটা উঁচু, কারণ ইনি বলতে পারবেন যে দাঁত উঁচু আদতে কোনো প্রবলেমই নয়। না, কিছু কিছু ক্ষেত্রে দাঁত উঁচু হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু আমার যেরকম আছে দেখেন, দুটো দাঁতের মধ্যেখানে ফাঁক। তো এই মিজিয়াল ডায়াস্টেমা বলি আমরা, তো এটা যদি আমি ধরিনি, তো আমার যদি মনে হয় এটা নিয়ে আমি ঠিকই আছি, তাহলে আমার কোনো আছি, অসুবিধা নেই। সে তো। হ্যাঁ, এবার অনেকে আছে কি এইটাই সারা দিন রাত্রি আয়নার সামনে গিয়ে দেখছে, বারবার দেখবে। হ্যাঁ, সেলফি তুলে দেখছে, বা অন্য কেউ বলছে তোর তো ওখান দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে, হাওয়া ঢুকছে, এইসব বা বলার হাসলে পরে তোকে ভালো লাগছে না। এক্স্যাক্টলি, তো এই জিনিসগুলো মাথায় আসে। এবং ছবি তোলার সময় খুব কনসিয়াস হয়ে যায় Conscious হয়ে তারা, যায়, তখন সে মুখ বন্ধ মুখ বন্ধ থাকবে। করে থাকবে। একদম আর এটা তো আরো, কারণ এটা মুখ একদম চোখের সামনে আসছে, টাক একদম, দাঁত এগুলো তো মুখ আরো চোখের সামনে আসছে। মানে আমরা একটা জিনিস শুনি যে ভ্যাজাইনাল রিজুভিনেশন। হ্যাঁ, এইবার এইটাই আসি আমরা যে নন সার্জিক্যাল কি কি আছে। রিজুভিনেশন কথাটা যদি বাংলা করি, পুনরুজ্জীবিত করা, সোজা কথা আর কি। হ্যাঁ, এবার ভ্যাজিনাল রিজুভিনেশনের মধ্যে কোন কোন পেশেন্টকে ভ্যাজিনাল রিজুভিনেশন করতে, এটা একটা গলভরা কথা, কি কমপ্লেনটা পেশেন্ট নিয়ে আসবে সেই হচ্ছে মেন কথা। কিছু পেশেন্ট রিপিটেড ডেলিভারির পর আসেন ভ্যাজিনাল টাইটেনিংয়ের জন্য, কারণ বলেন যে সেক্সুয়াল প্লেজারটা ঠিকমতো হচ্ছে না, বিকজ দ্য ভ্যাজাইনা হ্যাজ বিকাম লুজ, উইচ ইজ অবভিয়াস উইথ রিপিটেড প্রেগনেন্সির পরে, বা বিশেষ করে নর্মাল ডেলিভারির পরে। নর্মাল ডেলিভারিতে এপিসিওটমি হয়, মানে যেখানে কেটে আমরা সেলাই করি, তো ন্যাচারালি অনেকগুলো ট্রমা হয়, তার জন্য অনেকে আসেন যে ভ্যাজিনাল টাইটনিংয়ের জন্য। এই টাইটনিংটাও কিন্তু ভ্যাজিনাল রিজুভিনেশনের মধ্যেই পড়ে, কী করে করি বলছি সেটা পড়ে। আরও আসেন হচ্ছে মেনোপজাল ওমেনরা, তারা কিন্তু এসে বলেন না ভ্যাজিনাল রিজুভিনেশন চাইবো, তারা এসে বলেন যে মেনোপজ হয়েছে 10 বছর আগে, 15 বছর আগে, তারপর থেকেই এই জ্বালা করছে, বার্নিং সেন্সেশন, রিপিটেড ইনফেকশন, একটা ইরিটেশন, এবং এই সবগুলো মিলিয়ে তার সেক্স লাইফটা ভীষণভাবে এফেক্টেড হচ্ছে। কারণ যদি জ্বালা, যন্ত্রণা, ইরিটেশন এগুলো সারাক্ষণ থাকে ইন্টিমেট টিস্যুতে, ডেফিনেটলি দ্য সেক্স লাইফ উইল অলসো বি ভেরি পেইনফুল। ড্রাইনেস, হ্যাঁ। তো এইগুলোর জন্য আগে তো আমরাও ধরুন এস্থেটিক গাইনোকোলজি সম্বন্ধে যতদিন জানতাম না, এবং এখনও প্রাথমিক হিসেবে প্রথমেই তাকে লেজার বা রেডিও ফ্রিকোয়েন্সির মধ্যে ফেলি না, প্রথমে তো ডেফিনেটলি আমাদের তো সবসময় নিয়ম হচ্ছে মেডিসিন দিয়ে যদি আমরা কিছু করতে পারি, তাই না? তো তার জন্য ইস্ট্রোজেন ক্রিমস, আমার মনে আছে একজন পেশেন্ট এসে বলেছিলেন তাকে অনেক দিন পুরনো, মানে ধরুন আমার ঠাকুমার বয়সী একজন গাইনোকোলজিস্ট তাকে বলেছিল নারকোল তেল লাগাতে, এবং তিনি নারকোল তেল লাগাতেন, কারণ আর কোনো অপশান ছিল না। তখনও ইস্ট্রোজেন ক্রিম বাজারে আসেনি। ধরুন আমি যদি 1950 সালের 1930 সালের কথা বলি, তখনও তো ইস্ট্রোজেন ক্রিমই আসেনি বাজারে, তো কোথা থেকে লিখবেন? তবে তখন ওরকম নারকোল তেলই বলতো। প্রথমত ইস্ট্রোজেন কি সেটাই কেউ জানতো না। না, ইস্ট্রোজেন মলিকিউলটা সম্বন্ধে জানা ছিল, ডাক্তারবাবুরা জানতেন, সেই মানে বাজারে তো আসেনি, তো গাইনোকোলজিস্টরা লিখবে কোথা থেকে? তখনও তো রিসার্চ চলছে। তো আমরা ইস্ট্রোজেন ক্রিম প্রথমে বলি, কিন্তু হরমোন কতদিন? মেনোপজের চিকিৎসার সময় বলা হয় যে শর্টেস্ট পসিবল টাইম অ্যান্ড লোয়েস্ট পসিবল ডোজ কিন্তু হরমোন থেরাপি যখন প্রথম এসেছিল, এটা সব পেয়েছি দেশ হয়ে গিয়েছিল। সবাই মনে করেছিল আমি টপাটপ হরমোন খাবো আর হরমোন লাগাবো আর প্যাচ লাগাবো আর আমি একদম ফেমিনিন ফরএভার হয়ে যাব। হ্যাঁ, তখন সাইড এফেক্টসগুলোর কথা তো চিন্তা করা হয়নি, কোন বয়সের পর দেবো না এগুলো চিন্তা করা হয়নি। তারপর আস্তে আস্তে অনেক বেশি স্টাডি হলো, তখন দেখা গেল যে কখন দিলে সব থেকে ভালো। তো সেম হ্যাপেন্স, আমি আর ওরাল হরমোন থেরাপিতে যাবো না এখানে, তো লোকাল হরমোন থেরাপিতে যাই। এস্ট্রোজেন ক্রিমস কি সে একজন ভদ্রমহিলা, এখন মেয়েরা বাঁচে কদিন? 80-90। মেনোপজ হয় কখন? 50 অ্যারাউন্ড। আমি সেটাই বলি, বায়োলজিক্যাল ক্লকটা কিন্তু চেঞ্জ হয়নি। মানে ভগবান বা যিনি আছেন ওপরে অত দয়ালু নন যে বয়সটা বাড়িয়ে দিয়েছে, মানে বার্ধক্য কিন্তু অনেকটা, কিন্তু মেনোপজটা 50-এই রেখে নিয়েছে। যে মেয়েরা যে ভাববে যে ঠিক আছে 40 পর্যন্ত চাকরি বাকরি করে নিই, বেশ বড় পোস্টে গিয়ে তারপরে আমি
প্রেগনেন্সিটা নর্মালি নেব, সেটার জায়গায় কিন্তু নেই, মেনোপজটা সেই 50-এই। তাহলে একজন ভদ্রমহিলা যদি 80-90 বছর পর্যন্ত বাঁচেন, তার জীবনের কিন্তু 50% তিনি বাঁচছেন মেনোপজাল এজে। গুণে দেখলে কিন্তু তাই হয়, মোটামুটি। হ্যাঁ তাই না? 30 বছর বাঁচছেন যদি 80 তো আজকাল ঘরে ঘরে। হ্যাঁ, তো তাহলে কি সেই 40 বছর ধরে তাকে ইস্ট্রোজেন ক্রিম দেওয়া যাবে নাকি? দেওয়া যাবে না তো। তাহলে কিছুটা অল্টারনেটিভ। আর ইস্ট্রোজেন ক্রিম কি হয়, আমরা দিই 6 মাসের জন্য ইউজ করুন, তাও আবার ট্যাপার করে দিতে হয়। মানে যদি এই সপ্তাহে রোজ, তো পরের সপ্তাহে একদিন অল্টারনেট ডে, এরকম করে করে কমাতে কমাতে ট্যাপার করতে হয়। তো যেরকম স্টেরয়েড ট্যাপার করা হয়। তো এবার কিছুদিন বাদে উনি বন্ধ করে দিলেন, ভাবলেন আমি ভালো হয়ে গেছি। তার 2-3 মাস বাদেই আবার এক প্রবলেম। তাহলে এমন কি কিছু চিকিৎসা আছে যেগুলো তাকে একটু দীর্ঘস্থায়ী বা অলমোস্ট পার্মানেন্ট একটা সুরাহা দিতে পারে? সেইখানেই আসছে এই নন সার্জিক্যাল ভ্যাজিনাল রিজুভিনেশন। কিসের মাধ্যমে করি আমরা? লেজারের মাধ্যমে করি অথবা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে করি। এই বেসিক প্রিন্সিপাল কি দুটোরই? টিস্যুটাকে একটা অপটিমাল টেম্পারেচার পর্যন্ত নিয়ে যাচ্ছে। সেই অপটিমাল টেম্পারেচারে টিস্যুটাকে নিয়ে গেলে নতুন কোলাজেনোসিস হচ্ছে। কেন গালটা ঝুলে যাচ্ছে? সিমেন্টিং মেটেরিয়াল ব্রেক করছে বলে তো। কেন দেয়াল শুধু ইটের হয় না, সিমেন্ট দরকার হয়? সিমেন্টগুলো খসে গেলেই দেয়ালটা চুরমার করে ভেঙে পড়ে। তো একই তো ব্যাপার, সেখানে যদি নতুন কোলাজেন তৈরি করতে পারা যায়, আমি বলছি না 25-এ নিয়ে যাওয়া যাবে, কিন্তু তাকে যদি 80 থেকেও আমরা 50-এ ফিরিয়ে দিতে পারি, তাহলেও তো আমার অনেকটা কাজ হবে। এবার এই অপটিমাল হিটিং অফ দ্য টিস্যুস উইথ লেজার অর রেডিও ফ্রিকোয়েন্সি নতুন কোলাজেন টিস্যু নিয়ে আসছে। নতুন টিস্যু আসা মানে নতুন নার্ভ এন্ডিংস আসা, নতুন ব্লাড ভেসেল আসা, ন্যাচারালি নতুন গ্ল্যান্ড সিক্রিশন হওয়া। তো তাই সেই ড্রাইনেস, ইরিটেশন, রিপিটেড ইনফেকশন কেন হচ্ছে মেনোপজের পরে? হ্যাঁ, তো নর্মাল যে ল্যাক্টোব্যাসিলাস, যে টিস্যুর যে লেআউটটা, সেটাই তো চেঞ্জ হয়ে গেছে যখন ইস্ট্রোজেনটা চলে গেছে। সেই নিও কোলাজেনেসিস করার জন্যই কিন্তু এই লেজার বা রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়। এবং একইভাবে আমরা এই যে বার্নিং সেন্সেশন, ড্রাইনেস, এগুলোকে সব কিছুকে মিলিয়ে বলি এটাকে জেনিটো ইউরিনারি সিন্ড্রোম অফ মেনোপজ, বা শর্টে বলি GSM। এই GSM-এও ভ্যাজিনাল রিজুভিনেশন হয় লেজার বা রেডিও ফ্রিকোয়েন্সি দ্বারা, এবং টাইটেনিংও করার জন্য এই একই জিনিস ব্যবহার করা হয়, সেটিংসগুলো ডিফারেন্ট। আমরা ভ্যাজাইনাল রিজুভিনেশন নিয়ে কথা বললাম, এটা নন সার্জিক্যাল প্রসিডিওর আমরা শুনলাম। তো সবার কি নন সার্জিক্যাল প্রসিডিওরে হয়ে যায় না, কি কিছু ক্ষেত্রে সার্জারি লাগে? কিছু ক্ষেত্রে লাগে। যেমন কনভেনশনালি দেখানো আছে যে মোর দেন 3 ফিঙ্গার্স যখন ডাইলেটেড থাকে ভ্যাজাইনা, তখন কিন্তু এই লেজার বা রেডিও ফ্রিকোয়েন্সিতে খুব একটা কাজ হয় না। হয়তো কিছুটা টাইট হয়, কিন্তু পেশেন্ট যতটা চাইছেন ততটা হয় না। সেই সব ক্ষেত্রে সার্জিক্যাল ভ্যাজিনাল রিজুভিনেশন, সেই আমাদের চিরাচরিত ছুরি কাছি দিয়েই করা হয় সেটা। এবং সেখানে বিভিন্ন লেয়ার সেপারেট করে করে মাসেলসগুলোকে টাইট করা হয়। এবং এটার মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, একটা ভ্যাজিনাল টাইটনিং থাকে আর একটা পেরিনিওপ্লাস্টি থাকে, মানে পেরিনিয়ামের মাসেলসগুলোকেও টাইট করা হয়। ম্যাডাম, পেরিনিয়ামটা একটু যদি বলে দেন। পেরিনিয়াম হচ্ছে যে, পেরিনিয়াম একটা এরিয়া যেটার মধ্যে কিন্তু 3টে ওপেনিং আছে, সহজভাবে বলতে পারা যায়। যেটার মধ্যে অ্যানাল ওপেনিং আছে, যেটার মধ্যে ভ্যাজিনাল ওপেনিং আছে, এবং যেটার মধ্যে ইউরেথ্রাল ওপেনিং আছে। হ্যাঁ, এই পেরিনিয়ামের যে পেছন দিকের পোর্শনটা, সেইটার যে প্লাস্টিক অপারেশনটা, সেটাকে বলা হয় পেরিনিওপ্লাস্টি। ঠিক আছে? তো এই দুটোকে কম্বাইন করে ভ্যাজিনাল রিজুভিনেশন সার্জিক্যালি করা হয়। কিন্তু একটাই ডিসঅ্যাডভান্টেজ, দুটো। একটা তো বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সার্জারি, মানে পেশেন্টকে ভর্তি হতে হবে, অ্যানেস্থেশিয়া দিতে হবে, কাটাছেঁড়া হবে, এগুলো হবে। ওখানে সেটা কোনো ব্যাপার না, ওগুলো তো টিফিন টাইম প্রসিডিওর। হ্যাঁ, মানে আসবে, এরকমই বলা হয়, ইটস এ টিফিন টাইম প্রসিডিওর। আসবে, লেজার হবে, নামবে, চলে যাবে, এবং বাড়ি গিয়ে সেক্সুয়াল ইন্টারকোর্স করবে। নো ডাউন টাইম বলা হয়। কিন্তু এখানে একটা বড় ডাউন টাইম থাকবে, কারণ এখানে একটা সেলাই রয়েছে। ইনি যদি ভাবেন যে ইমিডিয়েটলি ইনি সেক্সুয়াল লাইফে যেতে পারবেন, তা তো হবে না। তো কেলোর কীর্তিকাণ্ড হয়ে যাবে। অ্যাটলিস্ট ওনাকে 1.5-2 মাস তো অপেক্ষা করতে হবে ফর দ্য প্রপার হিলিং অফ দ্য টিস্যুস। তো এইটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ সার্জিক্যাল ভ্যাজিনাল রিজুভিনেশন। এবার আসি কোলাজেন। আপনি বললেন না, কোলাজেন তো এখন সেন্সেশন, এবং কোলাজেন সাপ্লিমেন্টস। হ্যাঁ, কোলা শর্ট খাচ্ছে লোকজন। হ্যাঁ, এবং ধরুন আমার 2 দিন পরে একটা পার্টি আছে, আমি আজকেই শর্টস নিয়ে নিলাম, বা সন্ধ্যেবেলা পার্টি আছে, কোলাজেন সাপ্লিমেন্ট নিয়ে নিলাম। এই যে ওভার ইউজ অফ কোলাজেন সাপ্লিমেন্টস, এটা পরবর্তীকালে যে আপনি যে ট্রিটমেন্ট বলছেন, যেরকম এখন আমরা সবাই এত অ্যান্টিবায়োটিক নিই, যখন আমার দরকার পড়ে তখন সেনসিটিভ নয়। এক্স্যাক্টলি।
তখনই রেজিস্ট্যান্ট, তাই তো হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। তো এই কোলাজেনের এই যে ওভার ইউজ ফর বিউটিফিকেশন, এটা নিয়ে একটুখানি বলি। এই জন্যই কথা হচ্ছে যে জেনে ইউজ করতে হবে। হ্যাঁ, মানে যিনি জানেন তার কাছে গিয়ে জেনে ইউজ করো। আমি একটা বিউটি পার্লারে গিয়ে কোলাজেন শট নিয়ে নিলাম, তিনি তো বলবেন নিয়েই যান। যেমন এই যে আমি লেজার বা রেডিও ফ্রিকোয়েন্সি বলছি কোলাজেন তৈরি করার কথা, এটা তো পরের পর করে যাব না। ছিলাম যে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি বা লেজার দিয়ে যে কোলাজেন নিও কোলাজেনোসিস করি, এবার এখানেই জানতে হবে যে আমি কটা সিটিং করব ম্যাক্সিমাম এবং কত গ্যাপে করব। আমি তো রোজ রোজ বসে বসে এটা করব না। অ্যাটলিস্ট 4 উইকস গ্যাপে 3 to 4 সিটিংস, তারপরে আমি থামবো। পেশেন্ট বলবেন তিনি উপকার পেলেন কিনা, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে 3 to 4 সিটিংসই লাগে। 50% অফ দ্য পেশেন্টের আর কোনো টাচও লাগে না অনেক সময়। একটা 25 to 50% পেশেন্ট হয়তো 1.5 বছর 2 বছর পরে এসে বলতে পারেন যে আমার আর একটু টাচ আপ লাগবে, তখন করা হলো। মানে এই যে টাইট হলো বা যাই না, মানে তিনি ক্রমাগত মাসে মাসে করিয়ে যাবেন তা তো নয়। কিন্তু স্কিনের ব্যাপারে কি হচ্ছে, মানে ডাক্তারদের না জিজ্ঞেস করে যখন হচ্ছে জিনিসগুলো, তখন আনমনিটর্ড একটা ইনটেক হয়ে যাচ্ছে। সেটা আমার মনে হয় ডার্মাটোলজিস্টরা আরও ভালো বলতে পারবেন, কারণ তারাই সাইড এফেক্টসগুলো আরও দেখতে পাচ্ছেন। থ্যাঙ্ক গড এখনও পর্যন্ত আমাদের ডোমেনটা খুব সাহস বোধহয় করে না লোকজন গিয়ে এটা করার। যদিও কানাঘুষো শুনি নাকি ওই পার্লারের মতন হয়ে যায় এরকম। আমার একজন পেশেন্ট, তাকে যখন আমি বলেছিলাম যে এই প্রবলেম, আমরা এটা করে দেবো আপনাকে, তখন তিনি বলেন এটাও কলকাতায় হয়। আমি তো ভাবছিলাম এটার জন্য সিঙ্গাপুর যেতে হবে। তখন তো আমি ভাবলাম যে প্রথমে তো এসে আপনাকে কথা বলতে হবে কলকাতার ডাক্তারবাবুদের সাথে, তবে তো বুঝবেন যে কলকাতায় কি আছে না আছে। হ্যাঁ, তো আপনি কি করে ডিসাইড করলেন যে আপনি এস্থেটিক গাইনোকোলজি, মানে এই জার্নিটা যদি একটুখানি বলেন। আচ্ছা, আমি চিরকালই আমার মনে হতো সৌন্দর্যায়ন যে কোনো জিনিসের প্রতি আমার একটা ভালোবাসা আছে বলতে পারেন। এটা একটা ঘরও পরিষ্কার করে রাখতে পারলে আমার ভালো লাগে। তো সেরকমই যখন আমার পেশেন্টরা আসতো, যেমন পলিসিস্টিক ওভারিন পেশেন্টরা আসে, তো অনেক হেয়ার্স নিয়ে আসে, অনেক একনি স্কার নিয়ে আসে, হেয়ার ফল নিয়ে আসে, তখন তারা যখন বলে যে আমার এর জন্য চিকিৎসা কী, তো আমরা যা মেডিকেল চিকিৎসা তো করি, তার সাথে সাথে আমি কিন্তু সবসময় ডার্মাটোলজিস্টদের কাছে পাঠাতাম যে ওর এটাও যদি আরেকটু বেটারমেন্ট করা যায়, কারণ কোয়ালিটি অফ লাইফ বলে তো একটা ব্যাপার আছে, শুধু ওষুধ খেয়ে গেলাম তাই নয়। তো এই করতে করতে সত্যি মানে এখানে বলতে হয় ফেসবুক আমাকে অনেক দিয়েছে। হ্যাঁ, তো ফেসবুকের ভালো জিনিসও তো আছে, যেমন আমরা কত ছোট বন্ধুদের, ছোটবেলাকার বন্ধু, সে আমেরিকায় আছে, তাকে খুঁজে পেয়েছি ফেসবুক, এরকম তো হয়েছে। তো সেরকমই আমি একটা ট্রেনিংয়ের কথা দেখি যে আমাদের দিল্লিতেই হচ্ছে, হ্যাঁ, এবং তাতে এই সমস্ত কথাবার্তা লেখা আছে যেগুলো নিয়ে আমি আজ কথা বলছি। সেদিন কিন্তু আমি 2017 কথা বলছি। সেদিন কিন্তু আমার কাছে এই কথাগুলো একদম বম্বশেলের মতন। হ্যাঁ, কারণ তখনও আমি ইস্ট্রোজেন ক্রিমেই আটকে আছি। লেজার গাইনোকোলজিতে আমি জানি ওই পলিসিস্টিক ওভারিয়ান পেশেন্টদের মানে হেয়ারের জন্য পাঠাবো আর কি। গাইনোকোলজিতে লেজার, গাইনোকোলজিতে রেডিও ফ্রিকোয়েন্সি, বোটক্স, মানে আমি সেই মানে যিনি অর্গানাইজার তিনি ফেসবুকে দিয়েছিলেন যে কনফারেন্সের সাইটে আর কি। তো সেটা দেখে আমি ক্লিক করি এবং ওনার ফোন নাম্বার নিয়ে আমি ওনার সঙ্গে কথা বলি। তখন বলি কী ব্যাপারটা, তখন উনি আমাকে বেসিক কিছু বোঝান, এবং আমি যেহেতু গাইনোকোলজিস্ট আমার বুঝতেও সুবিধা হয়। শুধু আমি ভাবি এই জিনিসটা আছে, তো বলছি হ্যাঁ এবার তো ইন্ডিয়াতেও এসে যাচ্ছে, আমরা এরকম একটা ট্রেনিং করছি, আপনি ইচ্ছুক? মানে অবশ্যই ইচ্ছুক। এবং সেটা ওই অক্টোবর 2017 ছিল, পুজোর জাস্ট পর আমি চলে গেলাম রেজিস্ট্রেশন করে, প্লেনের টিকিট কেটে দিব্যে 6 দিনের জন্য। এবং দেখলাম সেখানে ইন্টারন্যাশনাল অনেক ফ্যাকাল্টি আসছেন। কোথা থেকে? দুবাই থেকে, আমেরিকা থেকে, হ্যাঁ, সিঙ্গাপুর থেকে, রাশিয়া থেকে, মানে যে জায়গাগুলোয় এস্থেটিক গাইনোকোলজি ভীষণ পসার। আমেরিকা তো বিশাল ব্যাপার এটা আর কি, হ্যাঁ, দুবাই তো বিশাল ব্যাপার আর কি, হ্যাঁ, মানে ইভেন অ্যামংস কোরিয়ান্স, মানে ওদের এটা রিচুয়ালের মতন ওরা রাখে, যেটা আমি সৌন্দর্যায়নের কথা বললাম। তো সেই দেখে আমি আরও আহ্লাদিত হলাম যে গিয়ে একটু শুনি। তো 6 দিনের ছুটি নিয়ে আমি চলে গেলাম। গিয়ে আমি যা মানে দেখলাম, যা শুনলাম, অনেক কিছু বুঝলাম, অনেক কিছু মাথার উপর দিয়েও গেল, কারণ প্রথম দেখছি শুনছি। আর সব থেকে কথা হচ্ছে তখন তো টেক্সট বুকও নেই এস্থেটিক গাইনোকোলজির ওপর আলাদা করে, লোকজন কাজ করছে, রিসার্চ করছে, ইন্টারনেটে আছে অনেক কিছু, তখনই পেপার্স আছে। তো সেই সব দেখে এসে আমি ফিরে এসে তখন গিয়ে আমি দেখলাম বম্বেতে অলরেডি কেউ কেউ কাজ করছেন, চেন্নাইয়ে অলরেডি কেউ কেউ কাজ করছেন, এটা নিয়ে অল্প পরিসরে কিন্তু করছেন। তখন আমি ভাবলাম যে কলকাতাকেও তো এটা জানানো দরকার, কলকাতাটা মেট্রো সিটি, বলে দেখি কথাটা। হ্যাঁ,
তখন আমি আমার বন্ধু বান্ধবদের মধ্যে বলতে শুরু করলাম, মানে গাইনোকোলজিস্ট বন্ধুদের মধ্যেই বলতে শুরু করলাম, এবং ডার্মাটোলজিস্ট বন্ধুদের বললাম। ডার্মাটোলজিস্ট বন্ধুরা কিন্তু বললো হ্যাঁ এটা তো আছে, কারণ ওরা যেহেতু এস্থেটিকের মধ্যে আছে ওরা তো জানে যে এটা আছে, মানে কলকাতায় না থাকলেও এটা মানে এটার অবস্থান আছে, এই হচ্ছে কথা। আর গাইনোকোলজিস্ট বন্ধুরা তো প্রথমে এটা কি সত্যি আপনি যেটা প্রথম শুরু করলেন গায়ে দেয় না মাথায় মাথায়, তখন আস্তে আস্তে আমি তাদের এরকমও হয়েছে আমার বাড়িতে, মানে টি পার্টির মতন বসে আমি বুঝিয়েছি এরকম যে ব্যাপারটা আছে। এবার তাদের পক্ষে অনুধাবন করাটা অনেক ইজি হয়েছে, কারণ তারা তো এই প্রবলেমগুলো তো দেখেন। এই সেম প্রবলেম, এই যে লেবিয়া মাইনর, আমার মনে আছে তখন আমি পোস্ট গ্রাজুয়েশন করছি, মানে 2000 সালের কথা বলছি, আজ থেকে 25 বছর আগে। হ্যাঁ, মেডিকেল কলেজে এসছে একটা বাচ্চা মেয়ে, মানে ইয়াং মেয়ে আর কি, এসে সে বলছে তার লেবিয়া মাইনরা দুটো এত বড় যে ও দাঁড়ালেই কীরকম লাগে এবং সত্যিকার অসুবিধা হচ্ছে, একটা ড্রেস পরতে অসুবিধা হচ্ছে, এই সেই। আমার মনে আছে তাকে রীতিমতো বকাচকা দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছিলাম বাড়ি, যে তুমি এসব কোথা থেকে শিখেছো, তো এটা নর্মাল এরকম। তখন না আমার এই ধরুন 20-25 বছর গাইনোকোলজির জীবনের রিফ্লেকশনসগুলো মনে পড়লো, যে সত্যি তো আউটডোরে এসে মেয়েরা বলতো যে ভ্যাজিনাটা লুজ লাগছে, কিছুতেই বলতো না যে ইন্টারকোর্সে অসুবিধা হচ্ছে। তখন আমরা দেখে বলতাম না কোথায় লুজ, হ্যাঁ লুজ মানে তখন আমাদের কাছে জানা ছিল প্রোল্যাপস, মানে জরায়ু বেরিয়ে আসবে, হ্যাঁ হার্নিয়া হয়ে যাবে, ব্লাডার, সেগুলো অপারেশন করবো, যেগুলো ভ্যাজিনাল হিস্টেরেক্টমি উইথ পেলভিক ফ্লোর রিপেয়ার, আমরা তাদের বাড়ি পাঠিয়ে দিতাম এই বলে যে আর একটু লুজ হোক তারপরে হবে। এখন বুঝি যে ওগুলো তো সুন্দর লেজার এবং রেডিও ফ্রিকোয়েন্সি দিয়েই নন সার্জিক্যাল ওয়েতেই ট্রিট করে দেওয়া যায়। তো সেই করে তারপরে আমি 2018 সালে ওই দিল্লিতে যারা ওটা করেছিল তারাই আমাকে বলে যে তুমি, এবং আমি তখন নিজে মেশিন টেশিন কিনি দু একটা এবং করতে শুরু করি, তখন আমাকে দিল্লির ওরা বলে তুমি কলকাতায় একটা কনফারেন্স করো। তখন এই কলকাতায় 2018-এ আমরা একটা কনফারেন্স করি। এই আমার বন্ধুরা যাদের ছোট্ট বৃত্তের মধ্যে যাদেরকে আমি বুঝিয়েছিলাম তাদেরকে আমি বলি চল আমরা একটা কনফারেন্স করি এখানে, এবং তার নাম কি দেবো আমরা ঠিক করি, যে তখন আমরা কসমেটিক গাইনোকোলজি বলতাম, এখন আমরা এটাকে এস্থেটিক গাইনোকোলজি বলি। কসমেটিক শুনলে অনেকে আমায় জিজ্ঞেস করেছে যে কী কসমেটিক ইউজ করা হয় বা কিছু, সেই জন্য তো তখন আমরা মিলে একটা ছোট কনফারেন্স করেছিলাম এই তাজ ভিভান্তাতে, যেটা তখন গেটওয়ে নাম ছিল। তো ওখানে আমরা নাম দিয়েছিলাম কসমোগাইন 2018। কসমোগাইন, কসমেটিক গাইনি, কসমোগাইন 2018 আমরা অর্গানাইজ করেছিলাম। এবং যখন প্রথম অর্গানাইজ করতে বসি অনেকেই আমায় বলেছিলেন এটা কোনো লোক হবে না, তারপরে আলটিমেটলি সেই জন্য আমরা একটা হল নিয়েছিলাম, বুক করেছিলাম। তারপরে আলটিমেটলি যখন দেখা গেল রেজিস্ট্রেশন বাড়ছে, সবাই ভাবছে না এটা হচ্ছে, এবং আমরা ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি আনছি, কারণ তাদেরকে আনলে আরও সুবিধা বলে বোঝানোর জন্য। তখন আস্তে আস্তে রেজিস্ট্রেশন লাস্ট দিনে গিয়ে ঠেকলো 198, যেখানে আমরা 50 জনের হল ভাড়া করেছিলাম প্রথমে, তারপরে আমরা হল এক্সটেন্ড করলাম আর কি। তো সেইটা ছিল প্রথম কসমেটিক গাইনোকোলজির কনফারেন্স কলকাতাতে। তারপরে তো আস্তে 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 ব্যাপারটা বেড়েছে, অনেকে বুঝেছে, আমাদের কলিগসরা পেশেন্ট পাঠান, হ্যাঁ মানে ফাংশনাল রিজনে অনেক বেশি পাঠান। যেমন একটা ভীষণ কমন জিনিস বলছে, আমি এই প্রশ্নটা আপনাকে করে দিই, যে আপনাদের কাছে নিশ্চয়ই এসে সবাই প্রশ্ন করে যে এটার কি শুধু এস্থেটিক্যাল গুরুত্ব আছে নাকি ফাংশনাল বা মেডিকেল কোনো গুরুত্ব আছে? বলতে যাচ্ছিলাম যে ফাংশনাল কি, একটা ফাংশনাল গুরুত্ব তো মেনোপজের পরেরটা বললামই, কত বড় রিলিফ বলুন তো ভদ্রমহিলা, মানে তারা এসে ব্লেস করে যান যখন আর কি। প্রথমে করতে চান না, প্রথমে যখন আমরা লেজার এগুলো বলি, লেজার বললেই লোকে ভাবে মুখ, আমাদের আবার কি বলছি একই হয়, এখনও বোঝাতে হয় ভালো করে। আচ্ছা, ফাংশনের একটা বড় জায়গা আছে, একটা তো মেনোপজের পরের ট্রিটমেন্টগুলো। সেকেন্ড হচ্ছে দেখবেন অনেক মহিলা 50-এর কাছাকাছি এসে কমপ্লেন করেন, বা অনেক স্থূলকায় আরও বেশি করেন, বা ডেলিভারির পরে অনেকে বলেন যে হাঁচি কাশির সঙ্গে ইউরিন বেরিয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ইউরিন পেলে আর চাপতে পারছি না, বাথরুম পর্যন্ত যেতে পারছি না, পাবলিক টয়লেট খুঁজছি রাস্তার মধ্যে, সে এক কেলেঙ্কারি অবস্থা। আমার এক পেশেন্ট, তিনি একজন মানে উচ্চপদস্থ অফিসার, তার মিটিং টিটিং কল করতে হয় সারাক্ষণই, বোর্ড মিটিং হেন তেন, সে বোর্ড মিটিংয়ে বসে কাশলে হাঁচলেই তার ইউরিন লিক হয়ে যায়। কি সমস্যা, মানে এই প্রবলেম নিয়ে আসেন তারা। তারপরে আমার আরেকজন পেশেন্ট ছিলেন, তার ছেলে থাকতো আমেরিকায়। এবার যখন উনি ওই লং ফ্লাইটে যেতেন উনি ডায়াপার পরে যেতেন, কারণ কখন হাঁচি কাশির সঙ্গে ইউরিন বেরিয়ে যাবে। এটাকে বলা হয় স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। মানে আমরা তো কন্টিনেন্ট, মানে ইউরিন পেলে তবে ইউরিন করতে জায়গাটা পেলে তবে যাই, বাচ্চারা ইনকন্টিনেন্ট, কিন্তু তার একেবারে ছোট বাচ্চা বলছি আমি। তো এই ইনকন্টিনেন্সের চিকিৎসাও কিন্তু এই লেজার এবং রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে করা যায়। আগে আমরা শুধু সার্জারি করতাম, এখনও সার্জারির একটা বিশাল রোল রয়েছে এখানে। কাদের? যাদের সিভিয়ার, যেই বলুন না কেন, আপনাকে যদি একই রোগের দুটো অল্টারনেটিভ দেওয়া হয়, যে সার্জারিও আছে একটা নন সার্জিক্যালও আছে, আপনি কোনটা প্রথমে চুজ করবেন?
নন সার্জিক্যাল। অবভিয়াসলি কেউই হেসে গেলে নাইফের আন্ডারে যেতে চায় না, না ছুরির তলায় কেউ যেতে চায় না। তো সেইভাবে এইগুলো কিন্তু নন সার্জিক্যাল ট্রিটমেন্টস অফ স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স এবং আর্জ ইনকন্টিনেন্সেরও। এবং এরই সাথে মেনোপজের কথাও বললাম, যে আরেকটা হচ্ছে ইফ ইউ কনসিডার সেক্সুয়াল লাইফ ইজ অলসো ফাংশনাল লাইফ, 100%। বিগ ফাংশনাল লাইফ, তো সেখানে টাইটেনিং অফ দ্য ভেজাইনা ইজ ডেফিনেটলি আ ফাংশনাল এরিয়া। আচ্ছা, এবার ব্রেস্ট লিফট যেটা আমরা প্লাস্টিক সার্জনদের নিয়ে করি, সেটা আপনি এস্থেটিক হিসেবেও দেখতে পারেন, যে তার হয়তো ব্রেস্টগুলো ব্রেস্ট ফিডিং করে বাচ্চা হওয়ার পরে অনেকটা ঝুলে গেছে, স্যাগিং হচ্ছে বলে ভালো লাগছে না দেখতে। আবার আরেকটা হচ্ছে অনেক বৃদ্ধা এসে বলেন যে এত ভারী হয়ে গেছে, আমার পিঠে ব্যথা। একজন বৃদ্ধা ছিলেন, তখনও আমি এই এস্থেটিক গাইনোকোলজির মধ্যে ছিলাম না, আমার প্লাস্টিক সার্জন ফ্রেন্ডকেই পাঠিয়ে দিয়েছিলাম। তার কেন পিঠে ব্যথা কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিছু নেই, কোনো অর্থোপেডিক্স হেন তেন ব্যথার ওষুধ মলম কিছু লাগিয়ে কিছু নেই। আলটিমেটলি উনি নিজেই ফিল করলেন যে এতটাই স্যাগিং ব্রেস্ট হয়েছে, এতটাই ভারী হয়ে গেছে যে ওটার জন্যই ওনার একটা ট্র্যাকশনে ব্যথা হচ্ছে কাঁধে। তারপরে শি ওয়েন্ট ফর আ সার্জারি। মানে উনি কিন্তু এস্থেটিকের জন্য যাননি, উনি গেছেন ফাংশনাল রিজনের জন্যে। তো এই এতগুলো ফাংশনাল রিজন আছে। আরেকটা যেমন আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, ভ্যাজিনিসমাস বলে একটা কন্ডিশন আছে, যেখানে মানে পেশেন্ট এসছে, আমি জানি না, আপনি যদি একটু সহজে বলেন। তাহলে হ্যাঁ নিশ্চয়ই বলবো, এটা কথা বলার জন্যই তো বলা। সে টার্মটা ভ্যাজিনিসমাস, ডাক্তারি টার্মটা, এবার সহজ করে বলি। একটা কাপল এলো, আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, হ্যাঁ, তারপরে প্রথমে বলবে না কেন অসুবিধাটা, বাচ্চা কাচ্চা হচ্ছে না তো কি করেছে না, না আসল কথাটা আগে বলি, যে বিয়ে হয়েছে কতদিন, 6 বছর, হ্যাঁ কি 2 বছর, হ্যাঁ, কিন্তু ইন্টারকোর্সটাই হয়নি এখনো। আপনার মনে হতে পারে মানে অবাক লাগছে হয়তো, কিন্তু পৃথিবীতে অনেক কিছুই আছে যেগুলো আমরা জানি না, হ্যাঁ, মুখোমুখি না হলে বুঝতে পারি না কেন। মানে যখনই ইন্টারকোর্স শুরু করতে যাওয়া হয়, ভদ্রমহিলা ভয়ে এমনভাবেই তার মাসেলসগুলোকে টাইট করে ফেলেন যে কোনোভাবেই সেটা আর সম্ভব হয় না। এবার নেহাত তারা ভীষণভাবে মানসিকভাবে যুক্ত, মানে বন্ধু, তাই রিলেশনটা খুব ভালোভাবে টিকে গেছে। এই ভ্যাজিনিসমাসের জন্য অনেক রিলেশন চুকেও গেছে, তাও আমরা দেখেছি। এবার এনারা ভাবছেন যে একদিন তো চলেছে না হয় বন্ধু হয়ে, কিন্তু এবার যদি বাচ্চা নেওয়ার কথাটা ভাবি, তাহলে তো এটা ছাড়া কোনো উপায় নেই আর কি, হ্যাঁ। তো তখন ওনারা আমাদের কাছে আসেন। এই ভ্যাজিনিসমাসে আমরা কি ইউজ করি জানেন? বোটক্স, যেটা ঠোঁটের জন্য, যেটা মুখে যে বোটক্স, এই যে ফোরহেড রিঙ্কলস, হ্যাঁ, রিঙ্কলসের জন্য তো বোটক্স ভীষণ ইউজ করা হয়, তাই না? ডেন্টিস্টরাও বোটক্স ইউজ করেন ভীষণভাবে, হ্যাঁ। বোটক্সের কাজ কি? বোটক্স বেসিক্যালি একটা বোটুলিনাম টক্সিন, একটা পয়জন, ক্লস্ট্রিডিয়াম বলে একটা ব্যাকটেরিয়া আছে যার থেকে বেরোয়। তো এই বোটক্সটা হচ্ছে এমনই একটি পয়জন যেটা মাসেলকে রিল্যাক্স করে। এই যে এখানে রিঙ্কল সরিয়ে দিচ্ছে, মানে কি এই মাসেলগুলোকে রিল্যাক্স করে দিচ্ছে। কিন্তু বোটক্স কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এখানকার বোটক্সের সাথে আমাদের বোটক্সের তফাৎ, এখানে বারে বারে করতে হবে। কেন? এখানে মাসেলটাকেও রিল্যাক্স করে দিল, রিঙ্কলস চলে গেল, সুন্দরী হয়ে গেল, আবার 9 মাস পরে ফিরে এলো, তখন আবার যাও, এটা রিপিটেটিভ, বোটক্স ইজ রিপিটেটিভ। আমাদের এখানে বোটক্স কেন আমরা ইউজ করছি? একই কারণে, মাসেল রিল্যাক্সেশনের জন্য। কোন মাসেল? যে মাসেলগুলো উনি টাইট করে ফেলছেন, মানে ভ্যাজিনার চারিধারে যে মাসেলগুলো আছে পেলভিক ফ্লোরে, মেনলি পিউবোরেক্টালিস মাসেলটাকে উনি টট করে ফেলছেন বলে তো ইন্টারকোর্সটা হচ্ছে না। এবার ওই মাসেলে আমরা বোটক্স দিই। স্কিনের ডাক্তারবাবুরা তাদের কিন্তু ক্লিনিকে বসে বোটক্স করেন, কারণ সেই পেশেন্ট তো যাচ্ছে এই রিঙ্কেলটা, তার কোনো ভয়ের জায়গা নেই, কিন্তু তিনি যাচ্ছেন সৌন্দর্যের জন্য। আর এই পেশেন্ট কিন্তু ভয়ে আছে, একে কিন্তু আপনি বোটক্স ক্লিনিকে করতে পারবেন না, আপনাকে আন্ডার অ্যানেস্থেশিয়া, শর্ট অ্যানেস্থেশিয়া, ওটিতে করতে হবে। ওটিতে বোটক্স করে দেওয়া হলো, করে পেশেন্ট যখন ঘুম থেকে যাচ্ছেন তখন আমরা ভ্যাজিনাল ডাইলেটার কিনে নিতে বলি পেশেন্টকে, এখন তো অনলাইনেই পাওয়া যায়। সেই সরু থেকে মোটা ডাইলেটার 2-1টা ঢুকিয়ে আমরা বলি যে দেখুন আপনার কিন্তু ভয় কেটে গেছে, এই সুন্দর ডাইলেটার যাচ্ছে, ঠিক আছে। এবার তাতে পেশেন্ট অনেকটা আশ্বস্ত হয় এবং বাড়ি গিয়ে 3-4 দিন পর থেকে পেশেন্ট ওই সরু থেকে মোটা ডাইলেটার গ্র্যাজুয়ালি নিজেই ট্রাই করতে শুরু করেন। আমাদের কাছে আমরা দিন 5 পরে একবার ডাকি, তারপরে আবার দিন 7 পরে একবার ডাকি, দেখার জন্য যে উনি প্রোগ্রেসিভলি বড় বড় ডাইলেটারগুলো ইউজ করছেন কিনা। তারপরে ম্যাক্সিমাম সাইজ ডাইলেটার যখন উনি ইউজ করতে পারেন তখন উনি, এবং দেখা যায় তারপরেই পেশেন্ট নিজেই ট্রাই করছে, ভয়টা কেটে গেছে, মাসেল রিল্যাক্স করে গেছে, পেশেন্ট নিজেই ট্রাই করছেন ইন্টারকোর্স আর কি। হয়তো 1 মাস 1.5 মাস পরে বাচ্চা নিয়েও চলে এসছে, এরকমও হয়েছে আর কি। হ্যাঁ, মানে উনি তো ইনফার্টাইল নন, হ্যাঁ একদম, শি ইজ নট ইনফার্টাইল ইন দ্য রিয়েল মিনিং অফ দ্য ওয়ার্ড না। তো এই হচ্ছে কথা। কিন্তু যেটা বলার হচ্ছে যে
আমাদের বোটক্স রিপিট করতে হবে না। আচ্ছা, এখানে রিপিট করতে হবে, কারণ কি বারে বারে রিঙ্কলস আসবে, বারে বারে আয়নায় মুখ দেখবেন আর চলে যাবেন ডাক্তার কাছে। আর আমাদের বোটক্সের কাজ তো হয়ে গেছে, রিল্যাক্স করে দিয়েছে, যেই বড় ডায়ালেটার ঢুকে গেল, ইন্টারকোর্স হয়ে গেল, পেশেন্টের ভয় চলে গেছে। হ্যাঁ, ওই মাসেল আর টট হয়ে তাকে আটকাবে না, ঠিক আছে? তো সেই জন্য আমাদের বোটক্সের সাথে স্কিনের বোটক্সের দুটো তফাৎ। আমাদেরটা চেম্বারে করা যাবে না, ওটিতে করতে হবে আন্ডার অ্যানেস্থেশিয়া, আর আমাদেরটা একবার করলেই হয়ে যাবে, বারবার করতে হবে না। পিআরপি, ফিলার্স, থ্রেডস, এগুলো কি আপনাদের এস্থেটিক গাইনোকোলজিতে ইউজ হয়? হ্যাঁ, আপনি নিশ্চয়ই এগুলোর ইউজ বেশি এস্থেটিক ডার্মাটোলজিতে শুনেছেন। একদম, মুখমণ্ডলে এগুলোর হ্যাঁ প্রভূত ইউজ হয়। পিআরপি সত্যি এমনভাবে এসেছে, পুরো ফর্মটা বলে দিই, প্লেটলেট রিচ প্লাজমা। নামটা পুরো বলতেই নিশ্চয়ই বুঝলেন, এমনই একটা প্লাজমা যার মধ্যে প্রচুর প্লেটলেট আছে। প্লেটলেট রিচ প্লাজমা বা শর্ট ফর্ম পিআরপির ইউজ বডিতে অনেক জায়গায় করা যায়। যেমন এই যে চুল পড়ে যাচ্ছে, সেখানে পিআরপি ইউজ করা যায়। পিআরপি দিয়ে সুন্দর ফেশিয়াল হয়, মানে সেটাকে বলা হয় ভ্যাম্পায়ার ফেশিয়াল, কারণ যেহেতু ইঞ্জেকশন দিয়ে দিয়ে হয় এবং করার পরে যেহেতু ছোটো 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 ব্লাড স্পট লেগে থাকে ক্ষণিকের জন্য, ভয় পাবেন না, সেই জন্য ওটাকে ওরকম বলাও হয়, মজা করে বললাম। সেই প্লেটলেট রিচ প্লাজমার ইউজ গাইনোকোলজিতে। এই যে আমরা ভ্যাজিনাল রিজুভিনেশনের কথা বলছিলাম, যেখানে লেজার বা রেডিও ফ্রিকোয়েন্সি পেশেন্ট চাইছেন না, আরও অন্য কিছু খুঁজছেন, সেখানে পিআরপিও ইনজেক্ট করা যায়। পেশেন্ট আসবেন ক্লিনিকে, কীভাবে তৈরি করি ছোট্ট করে একটু বলে দিই। পেশেন্ট আসবেন ক্লিনিকে, 1 ঘন্টা সময় নিয়ে আসলেই হলো। বসলেন, তার ব্লাড কালেক্টেড হলো, সেই ব্লাড চলে গেল সেন্ট্রিফিউজড হতে। ব্লাড সেন্ট্রিফিউজ করলেই সবসময় প্লেটলেটগুলো ভেসে ওঠে ওপরের লেয়ারে, আর ভারীগুলো যেগুলো মানে আমাদের লোহিত কণিকা এক্সেট্রা ও সমস্ত নিচে চলে যায়। তো প্লেটলেট যেই উঠে পড়লো উপরে, সেইখান থেকে আমরা ওটাকে এক্সট্রাক্ট করে নিয়ে যে সলিউশনটা তৈরি হলো সেটার নাম হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। এই প্লেটলেট রিচ প্লাজমা আমরা ভ্যাজিনাল ওয়ালে ইনজেক্ট করে দিতে পারি। এবার পেশেন্ট প্রথমেই তো ভয় পেয়ে যাবে, ইনজেকশন, সেই জন্য যতক্ষণ এই প্লেটলেটটা তৈরি হয় আমরা পেশেন্টের লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে দিই ক্রিমের মাধ্যমে, সেটা কোনো ইনজেকশন না। দিয়ে এবার পেশেন্ট তো 1/2 ঘন্টা বসেই থাকলেন যতক্ষণ ওগুলো তৈরি হলো। এবার বাই দ্য টাইম ওটা চলে এলো ল্যাব থেকে, পেশেন্টের অ্যানেস্থেশিয়া হয়ে গেছে ওখানটা। ন্যাচারালি ইনসুলিন সিরিঞ্জের মাধ্যমে, ইনসুলিন সিরিঞ্জের সূচ দেখেছেন একদম ছোট্ট ফাইন চুলের মতন সরু, সেটা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ইনজেকশন করে দিতে পারি। কি হবে না, এই প্লেটলেট হচ্ছে গ্রোথ ফ্যাক্টরের ফ্যাক্টরি বলা যেতে পারে। প্লেটলেট থেকে প্রচুর গ্রোথ ফ্যাক্টর বেরোয়। নতুন গ্রোথ ফ্যাক্টর মানে নতুন টিস্যু তৈরি হবে, সেই আবার রিজুভিনেশনের গপ্প। সেই জন্য ভ্যাজিনাল রিজুভিনেশন কিন্তু পিআরপি দিয়েও হতে পারে। আবার কেউ বলে আর একটু বেটার রেজাল্ট চাই, তাদেরকে আমরা লেজার করার পর পিআরপি দিয়ে দিই, এরকমও করি। বা রেডিও ফ্রিকোয়েন্সি করার পর পিআরপি দিয়ে দিই। আবার পিআরপির আরেকটা জায়গা আছে গাইনোকোলজিতে, সেটা হচ্ছে জি স্পটের নাম হয়তো শুনেছেন। আমি তো ওটাতে আসতামই, যে জি স্পট নিয়ে প্রচুর মিথও রয়েছে। অনেকে বলে জি স্পট আদতে একটা মিথ, অনেকে বলে আমার এখানে আছে, বেসিক্যালি ওখানে আছে। জি স্পট বেসিক্যালি গ্রাফেনবার্গ স্পট, সবই তো একজন সাহেবের নামে যারা বার করেছে। তো ন্যাচারালি এগুলো ডিসেকশন করে, এই সবই তো অ্যানাটমিক ডিসেকশনের মাধ্যমে বেরিয়েছে। সো হোয়াট ইজ জি স্পট? স্পট ইজ আ প্লেস ইন দ্য ভেজাইনা যেখানে ইন্টেন্স নার্ভ ফাইবার্স আছে। ইটস নার্ভ ফাইবার বান্ডেল হিসেবে ধরে নিন। ইউজুয়ালি ভ্যাজিনার সামনের ওয়ালে থাকে, পজিশনটা ডিফারেন্ট হতে পারে ডিফারেন্ট পেশেন্টের ক্ষেত্রে। এই জি স্পটে পিআরপি দেওয়া মানে জি স্পটে গ্রোথ ফ্যাক্টর দেওয়া, তাহলে আরও বেশি নার্ভ এন্ডিং তৈরি হবে, তাহলে তার সেন্সেশন আরও বেশি ভালো হবে, তাহলে তার অর্গাজমও বেশি ভালো হবে। হ্যাঁ, তো এইভাবেই জি স্পট অগমেন্টেশন কথাটা এসছে উইথ প্লেটলেট রিচ প্লাজমা। মানে এখানে ফিলার্সও দেন আপনারা? জি স্পটে ফিলার্স খুব একটা চল আমি এখনো পর্যন্ত পার্সোনালি আমি দিই না। ফিলার্সের জায়গাটা অন্য, হ্যাঁ দেওয়া যেতেই পারে, কিন্তু ফিলার্সের জায়গাটা হচ্ছে যে টিস্যুটা স্যাক করে গেছে সেই জায়গাটা ভর্তি করা। তো কিন্তু জি স্পটে পিআরপি দেওয়ার উদ্দেশ্য কিন্তু নতুন নার্ভ ফাইবার তৈরি করা, সেই জন্য পিআরপির জায়গাটা ওখানে অনেক বেশি। এবং যখন জি স্পটে দিই না, তার সঙ্গে আমরা অনেক সময় ক্লাইটোরিসের এপার ওপার ওই সব জায়গায়ও দিয়ে দিই, বা একটু বাচ্চারা তখন ভ্যাজিনাতেও দিয়ে দিলাম, মানে রিজুভিনেশন তো হলো। ফিলার্সের কথা বলেছেন, ইউজুয়ালি দেখবেন মুখে ফিলার্স অনেক বেশি ইউজ হয়, যে নাকটা এখানটা চাপটা ওখানটা একটু ফিলার্স দিয়ে ঠিক করে দিলাম ফিলার্স দিয়ে হয়। তাহলে সেই ফিলার্সের কথা তো বুঝেই গেছেন যে যেখানেই একটু কম মাংসপেশি সেখানেই একটু ভরাট করা, ফিলার্স মাত্র ভরাট করবে। তো কিছু
মেনোপজের পরেই হয় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে, বা বয়সের সাথে সাথে দেখবেন সব টিস্যু যখন ঝরে যায় তখন লেবিয়াগুলো স্যাগিং হয়ে যায়, এটা স্কিনটা স্যাগিং হলো, সেখানে যে ফ্যাটটা ছিল, লেবিয়া মেজরার কথা বলছি এখানে, কিন্তু ফিলার্স তো নামটা শুনেই বোঝা যাচ্ছে যে ফিল করে, যেমন নাক একটু এখানটা চ্যাপটা ওখানটা চ্যাপটা ফিল করে দেওয়া গেল, চিন এখানটা ওখানটা করে দেওয়া গেল, এখানে ফিলার্স। আমাদের কোথায় ফিলার্স লাগছে, এটা হচ্ছে লেবিয়া মেজরার যে ফ্যাট থাকে সেটা অনেক সময় লস হয়ে যায় উইথ এজ, ফলে কী হবে, ওভারলাইন স্কিনটা ঝুলে পড়ে, তার উপরের যে স্কিনটা ঝুলে পড়ে, সেই স্যাগিং কন্ডিশনটা কারণ নিজের ভালো নাও লাগতে পারে, বা যেমন আপনি আগে বললেন তার পার্টনারেরও ভালো না লাগতে পারে, এবং সেটা তার মনের মধ্যেও আসতে পারে। তো সেখানটা তিনি ফিল করতে চান, সেইখানে কিন্তু ফিলার ইউজ হয়। এবং একইভাবে এই স্কিনটাকেও তার সাথে একটু টাইট করে দেওয়ার জন্য থ্রেডস ইউজ হয়, ঠিক যেমন মুখে থ্রেডস তো ভীষণভাবে ইউজ হয়, যে ঝুলে গেছে এখানে থ্রেডস ইউজ হয় টেনে দেওয়ার জন্য, একইভাবে লেবিয়া মেজরাতেও কিন্তু থ্রেডস ইউজ হয়, সেম থ্রেডস ইউজ হয়, আলাদা করে কিন্তু কিছু তৈরি হয় না। শুধু ফিলারটা হয়তো মুখটুকে যে ফিলারগুলো ইউজ করা হয় তার থেকে গাইনোকোলজিক্যাল ফিলারগুলো একটু লাইটার হয়। তো এইভাবেই থ্রেডস, পিআরপি এবং ফিলারের জায়গা এস্থেটিক গাইনোকোলজিতে। একটা খুব কন্ট্রোভার্সিয়াল জিনিস, তাও আপনাকে জিজ্ঞেস করছি, হাইমেনোপ্লাস্টি। আচ্ছা, তার আগে একটু হাইমেন বিষয়টা কি একটুখানি সবাইকে বলে দিন। হাইমেন হচ্ছে এই যে আমি প্রথমে ভ্যাজিনাল অ্যানাটমি বলেছিলাম, তখন বলেছিলাম না যে মানে ভ্যাজিনা তো একটা পাইপ দ্যাট এন্ডস ইন আ হোল, তাই তো, একটা ওপেনিং। এই ওপেনিংটা ভার্জিন অবস্থায় হিসেবেই বলা হয়, কিন্তু এটা আবার কন্ট্রোভার্সি, আমি এই জন্যই বললাম কন্ট্রোভার্সি, যে হাইমেন কিন্তু এখন আর ভার্জিনিটির প্রুফ নয়, কারণ সাইকেল চালালে, কোথাও একটা পড়ে গেলে, খুব বেশি খেলাধুলা করলেও অনেক সময় হাইমেন রাপচার। এবং আগে চেক করতো, মানে আগে শাশুড়ি চেক করতো ফুলসজ্জার পরের দিন চাদর, বলবেন না, হ্যাঁ চাদর, হ্যাঁ আমার একটা গল্পের উপন্যাসের কথাই মনে পড়ে গেল, বলাতে সাতকাহন, হ্যাঁ ঠিক বলেছি। তো সেই এই ইন্ট্রয়েটাসটা একটা পর্দা দিয়ে, এই পর্দাটা কিন্তু ওরকম মানে স্ট্রেট পর্দা নয়, হ্যাঁ এক পর্দাটার মধ্যে একটা হোল আছে, কিন্তু পর্দার জন্য চারিধার থেকে এসে ইন্ট্রয়েটাসটাকে গার্ড করে আছে। তো ইউজুয়ালি ইন্টারকোর্স হলে এই হাইমেন রাপচার হবে। তো এই যে ভার্জিনিটির সাথে আমাদের চিরকাল হাইমেনের যোগ, যে প্রথম ইন্টারকোর্সে হাইমেন রাপচার করবে এবং ব্লিডিং হবে, এবং প্রথম ইন্টারকোর্সে যদি ব্লিডিং না হয় তাহলে বোঝা যাবে সে আগে তার ইন্টারকোর্স হয়েছে, এবং এটা যতটা না সায়েন্টিফিক তার থেকে বেশি সোশ্যাল। 100%। এই জন্য মহিলারা আসেন আমাদের কাছে হাইমেনোপ্লাস্টি করতে। এবং সত্যি কথা বলতে গেলে কি, সব সময় আপনি আমার এই এথিক্স, ওই সেই, এই প্রিন্সিপাল, এই করে যদি বসে থাকেন, আপনি এই সেন্সিটিভ কিছু কিছু ইস্যুতে অনেক মেয়েকে হেল্প করতে পারবেন না। হাইমেনোপ্লাস্টি তো করেছি আমরা কিছু মেয়েদের, কেউ হয়তো আগে একটা রিলেশনে ছিলেন, তিনি বিয়ে করছেন আরেকজনকে, এবার এই বিবাহিত রিলেশনে তিনি এটা জানাতে চাইছেন না, নাই জানাতে চাইতে পারেন, মূলত অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে দেখেছি আরও বেশি হয়, হ্যাঁ, বা মানে তিনি এইটা, একজন আমার মনে আছে এসে আমায় বলেছিলেন যে আমার এখন যিনি স্বামী হতে যাচ্ছেন তিনি জানেন যে আমার একজন বয়ফ্রেন্ড ছিলেন, কিন্তু তিনি জানেন না যে তার সাথে আমার সেক্সুয়াল রিলেশনশিপ ছিল। বয়ফ্রেন্ড আছে মানে যে সেক্সুয়াল রিলেশনশিপ আছে সবসময় তো তা নাও হতেও পারে। এবার আমি এইটুকু তাকে বলেছি যে আমার একজন বয়ফ্রেন্ড ছিল, তার সাথে আমার ব্রেকআপ হয়েছে, সবই তাকে আমি বলেছি। আমি না এইটার মধ্যে আর যেতে চাইছি না, যে তাকে এটা আমি জানাতে চাইছি না, কারণ আমার মনে হয় যে তাহলে বোধহয় সবসময় যখন তিনি আমার কাছে আসবেন তার ওইটা মনে হবে। সেই জন্য আপনি আমাকে একটু সাহায্য করুন। তো এরমভাবে এসে যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, তখন আপনি কী ভাববেন? এটা তো তার ভালো করার জন্য। হ্যাঁ, তখন তো সোশ্যাল রিজনেই আপনি করছেন। তো সেইখানে এই জন্যই হাইমেনোপ্লাস্টিটা কন্ট্রোভার্সি, এই জন্যই যে হাইমেন ইজ নট আ ফুল প্রুফ অফ ভার্জিনিটি, এটা কিন্তু নয়, এটা কিন্তু বলে যেতে হবে। সো এটা মাথায় রাখবেন, হাইমেন কিন্তু কখনোই ফুল প্রুফ নয় ভার্জিনিটির, ওটা অনেক সময় এমনি ব্রেক হয়ে যায়, যে হাইমেন ব্রেক মানেই সে ভার্জিন নয়, এটা ভাবার কোনো কারণে, ইটস আ মিথ। যেমন ধরুন জাস্ট কয়েকদিন আগেই একটি বাচ্চাই বলবো 12-13 বছর বয়স, বার্থোলিন বলে একটা গ্ল্যান্ড আছে ভ্যাজিনাতে, যেটা সিক্রেশনটা সেক্সুয়াল লাইফে হেল্প করে। তো সেই বার্থোলিন গ্ল্যান্ডের ইনফেকশন হয়, অ্যাবসেস হয়। এবার মেয়েটির বার্থোলিন গ্ল্যান্ড ইনফেকশন হয়ে বিশাল অ্যাবসেস হয়েছে। এবার ওর তো ওটি করতে হলো। এবার ওর যখন আমরা ওটিটা করলাম, অটোমেটিক্যালি ওর হাইমেন তো ওই পোর্শনটায় রাপচার, অটোমেটিক্যালি হাইমেন তো কাটলো, কারণ বার্থোলিন গ্ল্যান্ডটা তো ফুলে হাইমেনটাকে অলরেডি ডিস্ট্রয় করেছে। এবার এই মেয়েটা তথাকথিত এর কি হাইমেন আছে কি নেই, তাতে কি তার ভার্জিনিটি কিছু প্রুফ করে?
এভাবেই আসে ব্যাপারগুলো আর কি। আচ্ছা, মমি মেকওভার বলে আমরা একটা জিনিস শুনে থাকি। মানে মমিদের মেকওভার করে দেন, মানে মিউজিয়ামে হয় এটা? ওই মমি সেই মমি নয়, ও আমি বললাম পিরামিডের ভেতরে ঢুকে আপনারা এই সার্জারি। মমি হচ্ছে মা, এটা মাম্মি। ও মামি থেকে মমি, ওকে 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 ওকে, মানে শুধু মাম্মি বলছে না, MOMMY, মমি 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 কিন্তু টার্মটা মমি মেকওভার আচ্ছা, আচ্ছা। অ্যাকচুয়ালি, বেসিক্যালি মামি মেকওভার অ্যাকচুয়ালি। তো এই মেকওভার মানে হচ্ছে কি, যে যা যা ওই ধ্বংস সৌন্দর্যায়ন। হয়েছে, আবার সেই সৌন্দর্যায়নই আসছে, সৌন্দর্যায়ন বা যা যা ঠিক নেই বেঠিক হয়ে গেছে সেগুলোকে আবার ঠিকঠাক জায়গায় নিয়ে চলে আসা। আমরা যদি প্রেগনেন্সি এবং ডেলিভারির থ্রু দিয়ে যাই, মেয়েদের অনেকগুলো চেঞ্জেস হয়। যেমন দেখবেন পোস্টপার্টাম হেয়ার লস, মানে ডেলিভারির পরে যখন হরমোনটা পড়ে যায় তখন প্রচুর চুল পড়ে, এটা নিয়ে আসেন অনেকে। আচ্ছা, পোস্টমার্টম যেটা আমরা বলছিলাম যে ব্রেস্ট স্যাগিং, বিশেষ করে ব্রেস্ট ফিডিং অনেক দিন ধরে করলে, বা তার মানে কিন্তু আমি এটা বলছি না যে ব্রেস্ট ফিডিং করবেন না, এই রং নোশনে কিন্তু যাবেন না, ব্রেস্ট ফিডিং ইজ বেস্ট ফিডিং। কিন্তু এগুলোর জন্য কারোর ক্ষেত্রে, সবার হয় না, যে হয়তো খুব ঝুলে গেল ব্রেস্ট দুটো, অ্যাবডোমেন একটা দুটো প্রেগনেন্সি হলো, অনেক বেশি স্ট্রেচ মার্কস এবং ঝুলে গেল স্কিনটা, কারণ টুইন প্রেগনেন্সির পর যেটা আরও বেশি আমরা দেখি, দুটো বাচ্চা নিয়ে অনেক বড় হয়ে উঠলো অ্যাবডোমেনটা, বাচ্চা দুটো তো বেরিয়ে গেল, ইউট্রাস তো ছোটো হয়ে গেল, হোয়াট অ্যাবাউট দ্য স্কিন লেয়ার, সেটা তো ওরকমই ঝুলতে থাকলো, তাই না? এবং তার সঙ্গে লুজ ভেজাইনা। তো এই এতগুলো সব কিছু যদি ঠিক করতে হয়, তাহলে যা করতে হয় সেটা একটা প্যাকেজ ইজ আ মমি মেকওভার। এবার সব মমির সব মেকওভার দরকার নাও হতে পারে, কারোর হয়তো ব্রেস্ট ঠিক আছে, তার অ্যাবডোমেন দরকার হলো, তার সঙ্গে একটু ভ্যাজিনাল টাইটনিং দরকার হলো, কারো হয়তো চুলটা পড়েছে শুধু সেটা দরকার হলো, তার সাথে হয়তো একটু ভ্যাজিনাল টাইটনিং দরকার হলো। তো এইগুলো সবকটা নিয়েই কিন্তু প্যাকেজ হিসেবে মমি মেকওভারের বিভিন্ন প্যাকেজ হয়। এবং এইখানে আমি বলবো মমি মেকওভারটা কিন্তু শুধু গাইনোকোলজিস্ট নিজে করতে পারেন না, কারণ ধরুন মুখের চেঞ্জেস এগুলোর জন্য, বা অনেক সময় হেয়ারের চেঞ্জেসগুলোর জন্য আমাদের ডার্মাটোলজিস্টের সাহায্য নিতে হয়, ইটস এ টিম অ্যাফেয়ার। এবং ব্রেস্ট আপলিফমেন্টের জন্য আমাদের প্লাস্টিক সার্জনদের সঙ্গে টিম আপ করতে হয়। অ্যাবডোমিনোপ্লাস্টি যেটা মানে আবার টাইট করে দেওয়া, সেটা একটা বড় সার্জারি, সেটাও আমরা অনেক সময় প্লাস্টিক সার্জনদের নিয়ে করি। কিন্তু আরেকটা জিনিস যেটা আমরা আলোচনার মধ্যে আসেনি, এই যে স্ট্রেচ মার্কস, স্ট্রেচ মার্কস নিয়ে মেয়েদের দুরকম উপলব্ধি আছে। একটা তো সবাই জানে যে যায় না, না যায় না, সে তো যাবে না, না সেটা যায় না, কারণ মেয়েরা জানে না যে ট্রিটমেন্ট আছে, সেই জন্য যায় না বলে। আমি বলছি দুরকম উপলব্ধি আছে। উপলব্ধি হচ্ছে কিছু বলেন যে এটা থাকবে, কারণ এটা আমার প্রেগনেন্সির স্মৃতি। আচ্ছা, দিস ওয়ার দ্য ফার্স্ট রাইটিংস অফ মাই চাইল্ড, এ কথাও শুনেছি, পড়েছি। আর আরেকজনরা ভাবে ঠিক আছে আমি তো প্রেগনেন্সির মধ্যে দিয়ে গেছি, প্রেগনেন্সির ফসল তো আমার সন্তান, সেটা আমার সামনেই আছে, এনাফ মেমরি, এনাফ, হ্যাঁ মানে এনাফ মেমরি, একে বড় করাটাই আমার পরে পুরো লাইফটাই তার কথার পেছনে, মানে চাইলে এই মেমরি ভুলতে পারবেন না, বলতে পারবো না, বলতে চাইও না বলবে। কিন্তু আমার শরীরের যে চেঞ্জেসগুলো হলো সেটা যদি আমার ভালো না লাগে, সেটাকে আমি চেঞ্জ করে নেব না কেন? হ্যাঁ, আবার অনেকে দেখবেন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্টরা ধাপ করে রোগা হয়ে গেল, তারপরে প্রচুর স্ট্রেচ মার্কস এলো। তো এই স্ট্রেচ মার্কসগুলোও কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সির দ্বারা এবং লেজারের দ্বারা কমিয়ে দেওয়া সম্ভব। কমিয়ে দেবো আর কমপ্লিট রিমুভাল ডিপেন্ড করছে। এবার স্ট্রেচ মার্কস কিন্তু সবার একরকম হয় না, কারণ দেখবেন অল্প অল্প হলো সেগুলো তো একদম খুব সুন্দর চলে যায়, কারণ বিভৎস হয়। এবার সেইগুলো হয়তো একেবারে টোটাল গেল না, কিন্তু যা অবস্থা ছিল তার থেকে অনেকটাই কমে যায়, মানে তার ভালো লাগার মতন জায়গায় চলে আসে। তো এই সব কিছু মিলিয়ে যে প্যাকেজটা, তার নাম হচ্ছে মমি মেকওভার। মমি মেকওভার। এবার এটা নিয়েও আবার দুরকম উপলব্ধি আছে, যেটা বললাম যে এটা নিয়েও অনেক কথা আছে, যে মমি সে তো মমি, আমার মা তো হয়েছে, তা আমার মা তার মা হয়েছে, তার মা, সেগুলো সাবজেক্টিভ, এটা চয়েসের ব্যাপার। হ্যাঁ, এবার এইখানে আসি যে মেয়েরা তো এগুলো, দিস আর অল আনস্পোকেন প্রবলেমস, রাইট। যে মহিলারা স্ট্রেচ মার্কস রিমুভ করেননি যুগ 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 ধরে, তাদের কজনকে গিয়ে আমরা জিজ্ঞেস করেছি যে তোমার এই স্ট্রেচ মার্কসটা ভালো লেগেছিল? সন্তান ধারণ ভালো লেগেছিল, সন্তানের পোষণ, তাকে বড় করা, সেটা ভালো লেগেছিল, কিন্তু এই স্ট্রেচ মার্কটা কি তোমার ভালো লেগেছিল? কজন বলবে ভালো লেগেছিল? আমি জানি না, কিন্তু কারণ যুগ যুগ ধরে তো আমরা জিজ্ঞেস করিনি মেয়েদের। এবং আমি এক্ষেত্রে দেখি যে অনেক পোশাক পরার ক্ষেত্রে, বিশেষ করে শাড়ি পরার ক্ষেত্রেও তাদের একটা ওরমভাবে আসেন তো, হ্যাঁ, বা তিনি হয়তো সিসাইডে গিয়ে বিকিনি পরতেই পারেন, এবার তখন তার একটা ওরম স্যাগিং অ্যাবডোমেন, ঠিক লেবিয়াপ্লাস্টির ক্ষেত্রে যেটা আমরা বললাম যে টাইট ড্রেস পরে, তো ন্যাচারালি এইগুলোর জন্য তো সমাধান আছে। তো দিস আর অল আনস্পোকেন প্রবলেম। যেমন এই স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স আমি বলেছিলাম, ইট ইস আ গ্রেট আনস্পোকেন প্রবলেম, মানে ওমেন ডাই ইন সাইলেন্স,
বলে না কাউকে যে এটা আছে, বলে না কারণ দুটো কারণ। 1 নম্বর হচ্ছে মেজরিটি মহিলা মনে করেন যে এর কোনো চিকিৎসা নেই, আরে বুড়ো হচ্ছিস এগুলো তো হবেই, হ্যাঁ এ আবার কি, মানে আমরা যদি, আমি এরকম শুনেছি অনেক মহিলাকে যখন বলেছি যে এটাকে ঠিক করিয়ে নিতেই পারেন আপনি, ধুর ছাড়ুন তো অনেক বয়স হয়ে গেছে আর কি, এরকম বলেছেন। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে হয়তো ইচ্ছা আছে সারিয়ে নেওয়ার, কিন্তু জানেন না যে এগুলোরও নন সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। হয়তো গেছেন, গিয়ে সার্জারি আমরা আগে করতাম, হ্যাঁ, তো ন্যাচারাল সার্জারির কথাই কেউ বলেছেন, ব্যাস পালিয়ে বাড়ি, এই দিনে হয়তো 7 বার কি 8 বার ইউরিন লিক হয়, তার জন্য আমি আবার এখন ছুরি কাছের তলায় যাব, জানেন না বলে, নট অ্যাওয়্যার। এই এস্থেটিক গাইনোকোলজি এখনও মানে অ্যাওয়ারনেস বাড়ানোর জায়গায় রয়েছে ভীষণভাবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমরা এই গাইনোকোলজির একটা অ্যাডভান্সমেন্ট নিয়ে জানতে পারলাম। আমরা ছেলেরা তো জানি না, বাদ দিন, মেয়েরাও জানে না, মেয়েরাও জানে না এস্থেটিক গাইনোকোলজি কি। আমরা খুব ওপর দিয়ে আজকে কথা বললাম, এবার পরে যদি কখনো আমরা সুযোগ পাই তাহলে এগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা যদি আরও ডিসকাস করতে পারি। আর আপনার কেমন লাগলো এই হুইল চেয়ারে বসে? এই হুইল চেয়ারে বসে আমি এইটুকুই বলতে চাই যে হুইল চেয়ারে যখনই বসানো হয় তখনই ভাবা উচিত যে আমি হুইল চেয়ার থেকে কি করে বেরিয়ে যেতে পারবো। তো এই এস্থেটিক গাইনোকোলজির প্রবলেমগুলোও আমি বলবো যে মেয়েদের মেনে নেওয়া উচিত না, ভাবা উচিত যে এই প্রবলেমগুলো থেকে আমি কিভাবে বেরিয়ে যেতে পারবো, কারণ হুইল চেয়ারে বসাটা তো খুব সুখকর ব্যাপার নয়। না, দিস ইজ নট ইউর জয় রাইড। হ্যাঁ, অ্যাবসলিউটলি। হ্যাঁ, যেমন প্রথমে বসে আমার মনে হয়েছিল কে যেন পেছনে টেনে নিয়ে যাচ্ছে, সামনে টেনে নিয়ে যাচ্ছে, এরা আবার সোজা সোজা করে দিল, তাই বসলাম। তো সেই রকম যেমন আমরা ভাবি যে সবসময় হুইল চেয়ারে কেন থাকবো, হুইল চেয়ার থেকে আমি নিচে নেমে দাঁড়াবো নিজের পায়ে, তো তেমনিই বলবো যে যেগুলো আনস্পোকেন প্রবলেম মেয়েদের, যেগুলো নিয়ে যুগ যুগ ধরে তারা নীরব থেকেছেন এবং সাফার করেছেন, সেগুলো থেকে তারা বেরিয়ে আসবেন, ডাক্তারদের সঙ্গে এ নিয়ে কথা বলবেন, লজ্জাবোধ করবেন না, কারণ সব কিছুরই কিছু না কিছু সুরাহা আছে। আপনাদেরও ভীষণ থ্যাঙ্কস ডাকার জন্য। আপনাকে থ্যাঙ্কস, কারণ এই বিষয় সম্বন্ধে আমরা জানতাম না এবং আমাদের দর্শকরাও জানতো না। তো আপনি এটাকে প্রথম আর কি, মানে আপনাকে পায়োনিয়ার বলা যায়। একদম পায়োনিয়ার বলা যায় না, ইউ আর দি পায়োনিয়ার আমাদের কলকাতার। আর এই যে এপিসোডটা হলো, এই যে ইনজেকশন পডকাস্টের এই যে এপিসোডটা হলো, আশা করি এই অ্যাওয়ারনেসটা কিছুটা হলেও বেড়েছে আপনাদের মধ্যে এইটা যখন আপনারা দেখবেন তখন। সেই জন্য আমাদের চ্যানেলটাকে একটু, হ্যাঁ, আপনারা শেয়ার করুন না, এই ভূত তন্ত্র মন্ত্র এইসবের পডকাস্ট শেয়ার করেন যেগুলো কুসংস্কার ছড়াচ্ছে, কোটি কোটি ভিউ। আর এইগুলো অ্যাওয়ারনেস, মানে আপনার হেলথের ব্যাপারে অ্যাওয়ারনেস, হেলথ ইজ ওয়েলথ, সেইগুলো আপনারা একটু শেয়ার করতে পারছেন না। এত আমরা ফিলার দিচ্ছি, হ্যাঁ, বোটক্স দিচ্ছি টান করে রাখার জন্য, আপনারা আমাদের একটু টান করে রাখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আমাদের এই ভিডিওসগুলো। শেয়ারিং ইজ কেয়ারিং। তো এখান থেকেই টাটা বাই বাই বলছি। আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়, আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি পড়বেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।